নমস্কার, অর্কর আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই পডকাস্ট আমাদের চারপাশে ছড়িয়ে থাকা মণিমুক্ত খুঁজবে, ইতিহাসের হাতছানি ডাকে সাড়া দেবে, আমাদের রোজের জীবনের সমস্যাগুলি চিহ্নিত করার চেষ্টা করবে। পরিবেশ বিষয়ে নতুন করে ভাবানো, রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞানের অতি জরুরি বোঝাপড়াগুলি বিনামূল্যে আপনার কাছে পৌঁছে দেওয়াই এই পডকাস্টের উদ্দেশ্য। নমস্কার, আবার অর্কর ঠেক আরও একটা এপিসোড। আর এই এপিসোডে আমার অতিথি সৌকর্য ঘোষাল। রক্তরহস্য, ভূতপরি, রেমবো জেলি, মায় পক্ষীরাজের ডিম, একের পর এক অন্যরকম ছবির দৌলতে সৌকর্য ঘোষাল এখন ছবি প্রেমী বাঙালিদের সকলের চেনা, পরিচিত, প্রিয় পরিচালক। আমার কাছে সৌকর্য খুব ইম্পর্টেন্ট, তার কারণ আমার ছবি দেখা, ছবি বোঝাপড়ায় সৌকর্য অন্যরকম, স্বতন্ত্র। তার কারণ তার ছবিটিকে ওই বাবুবাড়ির বরাতের ছবি নয়। প্রথম থেকেই সৌকর্য যে ছবিগুলি করে তার নিজস্ব যে পৃথিবী, তার যে নিজস্ব দেখার চোখ, নিজস্ব যে পর্যবেক্ষণ, তার যে চিন্তা ভাবনা, আর সবথেকে বড় কথা তার যে মরমী মনটা, সেটাকেই তুলে ধরে। বাংলা ছবিতে ছোটদের যে আদৌ কোনো জায়গা আছে, ছোটদের যে কোনো গুরুত্ব আছে, কোনো অস্তিত্ব আছে, সেটা আমরা প্রায় যখন ভুলে যেতে বসেছি, সৌকর্য সিসিফাসের মতো আমাদের বারবার তার ছবিতে মনে করিয়ে দিচ্ছে যে ওদের কথা একটু ভাবো, ওদের কথা একটু বলো। এবং সেটাই তার লোকেশন, সেটাই তাকে অন্যান্যদের থেকে অনেকটা আলাদা করে দিয়েছে। সৌকর্য, আমি বন্ধুত্বের খাতিরে আমি এই আড্ডাটায় আপনি না বলে তুমি বলা, তুমি বলতে চাইছি। তোমাকে স্বাগত জানাই। আমি খুব খুশি তোমার সাথে কথা বলতে পেরেছি। আমিও খুবই খুশি। আমরা অনেকদিন তোমার কাজ দেখছি এবং তার আউটকাম হয়তো আজকে আমাদের এই আড্ডাটা অনেক দিন দেখার। তুমি একজন ইলাস্ট্রেটর, একজন কার্টুনিস্ট, একজন মিউজিশিয়ান। তুমি একই সঙ্গে যে মিডিয়ামটা স্থবির, তথাকথিত ইলাস্ট্রেশন বা কমিক্স, তার সঙ্গে চলে এলে সিনেমায়, যে মিডিয়ামটায় মোশনটাই শেষ কথা। এই যে একটা মিডিয়াম থেকে আর একটা মিডিয়ামে শিফট করা, কিভাবে তুমি ইন্সপিরেশনটা পেলে? ছবি করার কথা কেন ভাবলে? এই জগৎটায় কিভাবে এসে পড়লে? প্রথমে তোমাকে ধন্যবাদ। তুমি যতগুলো বিশেষণ ব্যবহার করলে, অতটা তো আমি জানি না আমি যোগ্য কিনা, আমার ব্যক্তিগত ধারণা, আমার যুক্তি বলে নয়, কিন্তু তার জন্য ধন্যবাদ, তাও বলে। কিন্তু আমি ছবি আঁকা থেকে ছবি বানানোতে এসেছি যে জাম্পটা, সেই জাম্পটার আগে মানে আমি ছবি আঁকাতেও আসবো আমি কখনো ভাবতাম না। ছবি আঁকাও যে আমার ছোটোবেলা থেকে আমাকে খুব নাড়া দিত বা ছবি আঁকতে ভালোবাসতাম তা না। ছবি আঁকা মানে জানি সায়েন্সের ল্যাব ফাইলের ডায়াগ্রামগুলো, সেগুলো ইত্যাদি টুকটাক। যেটা আমার ভালো লাগতো সেটা হচ্ছে গল্পের বই পড়তে। এবং গল্পের বই যে আমি প্রচুর পড়েছি তা নয়, একদমই বাচ্চার ছেলেরা যেগুলো পড়ে, শীর্ষেন্দু, লীলা মজুমদার, সত্যজিৎ রায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, ওগুলি পড়তাম। তবে আমি একটা জিনিস আমি এখন পিছনে ঘুরে দেখলে নোটিস করি, সেটা বুঝি, সেটা হচ্ছে যে সত্যজিতের বইগুলো আমি হাতে নিয়ে যে পরিমাণ আনন্দ পেতাম পড়ার আগেও, বইটা হাতে নিয়ে এত ভাল লাগছে, সেইটা কিন্তু অন্য বইগুলোর ক্ষেত্রে হতো না। পড়তে গিয়ে বা পড়ার পরে যখন জগৎটায় ঢুকে গেলাম, তখন তো একটা অন্য আনন্দ। মানে আমার তখন মনে হচ্ছে যে ওই উপরের মলাটটা, ভেতরে ইলাস্ট্রেশনগুলো আমি ফেলুদা বা যেগুলো সত্যি ছোটো গল্প, শঙ্কু, পরপর এক দুটা পাতা পড়ে হয়তো বইটা রেখে যেতে হবে স্নান করতে বা অন্য কোথাও, সাট করে ছবিগুলো উল্টে দেখে তাতে গল্পটা বুঝে যেতাম। তখন থেকে আমার মনে হয় এখন যে হয়তো যে ছবি দিয়ে গল্পটা ধরার চেষ্টা করছে, আর কিছুই না, আমি গল্পটা আগে থেকে বুঝে নিতে চাইছি। তারপরে পড়তে গিয়ে দেখলাম ঠিক তো হ্যাঁ। তো আমার গল্পই ভালো লাগতো এবং আমি কখনোই লেখালেখি মানে আমার যে ভালো লাগেনি তা নয়। আমার মানে সমস্ত সাবজেক্টের মধ্যে খুব প্রিয় ছিল যেখানে ক্রিয়েটিভ রাইটিং থাকতো। আমি স্কুলে খুবই মানে অদ্ভুত আর কি, আমার দিদি আমি একই স্কুলে পড়তাম, আমার দিদি খুব ভালো স্টুডেন্ট ছিল। আমার দিদি ক্লাস মনিটর, প্রিফেক্ট, হাবিজাবি।
আর আমি একদম রদ্দি ব্যাক বেঞ্চার্স, এবং রদ্দি মানে যে খুব দুষ্টু ছেলে তাও না, দুষ্টু ছেলেরা দলে নিত না আমাকে, আমি অতটাও স্মার্ট ছিলাম না, সে দুষ্টুমিগুলো পারতাম না, কিন্তু একটা অদ্ভুত আর কি, মানে একটা মানে ওরকম চলো, 2-3 জন বন্ধু থাকতো। তো তখন আমার মনে আছে ক্লাস 8-এ পড়ি, আমাদের স্কুলে একজন বাংলার নতুন টিচার এলেন, আমরা সিজে মিস বলতাম। তো এমনি উনি আসা মাত্র স্কুলে খুব একটা সাংঘাতিক একটা আলোড়ন চলে যায়, কারণ সিজে মিস অপূর্ব সুন্দরী ছিলেন, এবং তখন সব ছেলেরাই তাকে দেখতো, মেয়েরাও তাকে দেখতো, এবং সুন্দরের থেকে বড় কথা একটা অদ্ভুত ব্যক্তিত্ব ছিল। ভদ্রমহিলা খুব রেয়ার আমি আমার স্কুলে এক্সাম্পলটা পেয়েছিলাম, একজন নতুন টিচার আসার 2-3 দিনের মধ্যে করিডোর হাঁটলে চুপ হয়ে যায়, এবং অত্যন্ত পড়াশোনা করা একজন মহিলা। তো আমার মনে আছে আমি প্রথম ওনার ক্লাসে উনি একটা রচনা লিখতে দেন, তো হয়তো অনেকটা বেশি ওনাকে ইমপ্রেস করার তাগিদেই তেড়ে রচনাটা লিখেছিলাম। তো উনি ওই রচনাটা পড়ে প্রথম আমি ওনার হাসি দেখলাম ক্লাসে, হেসে বললো বাহ বেশ হয়েছে, এবং তারপরে উনি আমাকে খুব পছন্দ করলেন। আমার মনে হয় ওইটা আমার ক্রিয়েটিভ রাইটিংয়ের টার্নিং পয়েন্ট। তারপরে লিখতে শুরু করি, এবং আমি নিজের মতো করে গল্প, কবিতা টবিতা যেরকম হয় ছড়া টড়া লিখতাম। তারপরে যখন আমি কলেজের মাঝামাঝি, তখন আমি আর আমার বন্ধু মিলে একটা পত্রিকা করব, লিটল ম্যাগাজিন করতেই হবে, বাঙালিকে ছাড়া কী করা যায়, তখন কী করে, আমরা খুব নবারুণের ভক্ত ছিলাম ইত্যাদি হ্যান। পত্রিকার নাম দিয়েছিলাম ছাই পাঁশ, 2টো সংখ্যা বেরিয়েছিল। প্রথম সংখ্যাটা ছিল সত্যজিৎ রায়, এবং সংখ্যাটা ছিল বাঙালির ঘরে বাইরে, বাইরে। এটা অ্যাকচুয়ালি কামু মুখোপাধ্যায়ের, কিন্তু মানে কামু মুখোপাধ্যায়ের কয়েনেজ, তো ওইটা নাম ছিল। তো ওই সংখ্যাটা করতে গিয়ে আমার সত্যজিৎ রায়ের অনেক লোকের সঙ্গে আলাপ হতে শুরু করলো, সত্যজিতের চারপাশের যারা, কারণ আমার তথ্য দরকার, লেখা দরকার। তারপর পত্রিকাটা বেরোনোর পরে আমি যাদেরকে কাছে পত্রিকাটা পৌঁছবো, তো এই পত্রিকাটা পৌঁছতে বিভিন্ন লোকের পৌঁছতে একজন আমাকে বললো দেবাশিস দেবকে দাও, দেবাশিস দেব সত্যজিৎ রায়ের উপর কাজ করছেন। তো আমি কিছুই জানি না তখন। তো আমার আলাপ হলো, আমি দেবাশিস দেবকে পত্রিকাটা দিতে গেলাম। উনি অত্যন্ত খুব উৎসাহ, প্রচণ্ড সবসময় প্রচণ্ড এক্সাইটেড থাকেন। উনি দেখে খুব খুশি হলেন, ভাবাই যায় না করছো হ্যান ত্যান। উনি ওনার একটা আমাকে প্রবন্ধ পড়তে দিলেন, সেটা অনুষ্টুপে বেরিয়েছিল, রং তুলির সত্যজিৎ। আচ্ছা, আমি বলছি মানে আমি এক্স্যাক্টলি মনে নেই, তবে অনেক পাতার, মানে 100 পাতার কাছাকাছি, তো তার উপরে হতে পারে। প্রবন্ধটা ছিল সত্যজিতের ইলাস্ট্রেশন, সত্যজিতের ডিজাইনিং, সত্যজিতের পোস্টার, সবগুলোর নান্দনিক আলোচনা। আচ্ছা, খুব গভীর আলোচনা, যেটা পরবর্তীকালে বই আকারে আনন্দ থেকে বেরোয়। ওটা পড়ে আমার মাথাটা কেমন খুলে গেল। তেমন আমি ভাবলাম দারুণ জিনিস, তো এভাবে গল্প বলা যায়, এটা দারুণ ব্যাপারে। আমি আবার সব ছবিগুলো সত্যি তো দারুণ লাগছে। তখন আমার মনে হলো যে না, আমি ছবি আঁকবো। আমি কি ওনাকে বললাম যে আমাকে ছবি আঁকা শেখাবেন? মানে শেখাতে আমি পারি, তুমি কী করতে চাই? আমি ছবি আঁকবো, প্রফেশনালি আপনার মতোই ছবি আঁকবো। তখন উনি আমাকে অনেকগুলো যুক্তি দিয়েছিলেন, এটা কঠিন, তুমি অন্য কিছু দেখো, করো না। আমি এটাই করবো করে আমি খুব কোষে ছবি টবি আঁকা শিখে ঠিকে আস্তে আস্তে সন্দেশের সঙ্গে যোগাযোগ হয়। দেবাশিস দেবের কাছে শিখলাম। দেবাশিস দেবের সন্দেশের সঙ্গে যোগাযোগ ওনার সূত্রেই হয়, ওনার সূত্রেই আমার কিশোর ভারতীর সঙ্গে যোগাযোগ হয়, এবং ওখানে অল্প অল্প কাজ। প্রথম নিজের ছবি বেরোচ্ছে, এবং নাম ছাপার থেকে বড় কথা সইটা দেখতে পাচ্ছি ছবির ওপরে, ওইটা একটা অদ্ভুত মানে অর্গ্যাজমিক লাগে। তারপরে ছবি আঁকার জন্যই কি করব একটা চাকরি তো দরকার। ইলাস্ট্রেটরের চাকরি পাওয়া যায় না, খুব কঠিন, তার কারণ চাকরির সংখ্যা কম, আর যারা পান তারা সবাই আর্ট কলেজ ট্রেন্ড, তারা ওটার জন্য সময় দিয়েছে, তারা ওটার জন্য জীবন দিয়েছে। তো কি করা যায়, কিন্তু আমি ভাবছি যে করেই হোক এটা করতে হবে। তো সেই সময় রোববার পত্রিকাই আমি বাড়িতে সবচেয়ে বেশি পড়তাম, কারণ আমার সব পছন্দের মানুষদের একটা কম্পাইলেশন রোববার পত্রিকা। যত মানুষগুলোকে আমি, সেই শিল্পীগুলোকে বা লেখকগুলোকে আমি আইকনাইজ বা আইডলাইজ করি, তারা মোটামুটি সবাই ওখানে, তো ওইটাই ম্যাক্সিমাম পড়তাম। তো আমার বাড়ির সামনে অদ্ভুতভাবে অনিন্দুদা একটা ফ্ল্যাট কিনলো। আচ্ছা, আমি একদিন রাস্তায় দেখলাম অনিন্দুদাকে যেতে, তো আমার নাম হলো, তাহলে আমি একবার যাই। কী করে? আমি অনিন্দুদাকে তারপরে একটা ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করে অনিন্দুদার সঙ্গে যোগাযোগ
করে মিট করি এবং আমি আমার কাজ দেখাই যা যা ছিল। তো ওখানে আমাকে বললো কী করতে চাও, আমি বলছি এরকম চাই। তারপরে বললো আমি একটু অফিসে কথা বলি, দিয়ে অনিন্দদা বোধহয় অফিসে কথা বলেন। তারপর আমাকে একদিন অফিসে ডাকেন, একদিন আমার সৃঞ্জয় বসুর সঙ্গে খুব ব্রিফ একটা আলাপ হয়, কিন্তু অনিন্দদাই তারপরে আমাকে নিয়ে গিয়ে রোববারের দপ্তরে নিয়ে গেলো। আমি খালি একটা কথাই আমার কাছে আবদার ছিল অনিন্দদাকে, যে আমি কিন্তু তোমাদের দপ্তরে বসবো, আমার ওইটাই আমার অ্যাচিভমেন্ট, আর কিছু না, আমি তোমাদের দপ্তরে বসবো। অনিন্দদা আমার সঙ্গে কথাটা খুব ইন্টেলিজেন্ট লোক, তো অনেক কিছু বুঝে টুঝে গেছিলেন, তো ঠিক আছে তাই হবে। তো তারপরে ওই দপ্তরে গেলাম। দপ্তরে গিয়ে দেখছি জয় গোস্বামী, চন্দ্রিল ভট্টাচার্য, রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমি তো ভাবছি যে বাপ রে বাপ রে বাপ, আমি কোথায় এসে পড়লাম। আমার তখন বয়স হচ্ছে 25, আমি কী করব। তো অনিন্দদা আমার এখনও মনে আছে আমার সিট কোথায় হবে, তো চন্দ্রিলার পাশের সিটটা খালি ছিল, তো অনিন্দদা আরও দুটো সিট খালি ছিল, অনিন্দদা আমাকে বললো ওখানে বসুক। তো আমি ওখানে বসলাম, ওইখান থেকে শুরু হলো আমার আলাপ হলো লোকটার সঙ্গে। তারপরে চন্দ্রিলদা আমাকে বিভিন্ন ছবি, বিদেশি ছবি ডিভিডি দিয়ে আমাকে পরের দিন আমরা আলোচনা করতাম। তো তখন থেকে ছবির একটা খুব ন্যাক শুরু হলো। আমি তার আগে সিনেমা নিয়ে একটা অ্যাপ্রিসিয়েশন কোর্স করেছিলাম সিগালের, সেখানে মানে আমি বলছি তোমায় মৈনাক বিশ্বাস, বীরেন দাস শর্মা, ডক্টর জুরসি এরকম লোকেরা পড়িয়েছিলেন। তো আমি অ্যাপ্রিসিয়েশনটা কি জানি, কিন্তু চন্দ্রিলদা যেভাবে প্রত্যেকটা ছবি দিয়ে দিয়ে পরের দিন আলোচনাগুলো করতো, ওটা আমার অনেকটা গভীরে আর কি, যেহেতু কথোপকথন হতো ঢুকতাম। তো ওটা করতে করতে ছবিও আঁকছি। তারপরে আমাকে ওরা বললো যে লেখ, তুই লিখতেও পারিস, লেখ। আমি লেখাও শুরু করলাম, টুকটাক সাংবাদিকতা, কিন্তু মূলত ছবি আঁকি আর কি। আমার একটা পকেট কার্টুন বেরোতো, কিছু ইলাস্ট্রেশন হতো, আর বিশেষ কোনো কাজ আমার ছিল না। আমি যেটা বুঝেছিলাম যে আমার বিশেষ কোনো কাজ ছিল না, আমাকে জাস্ট আচ্ছা ঠিক আছে চাকরি চাইছে একটা ছেলে, আচ্ছা ঠিক আছে একটা ছবিগুলো আঁকুক, আর তার বাইরে ও ঠিক আছে দেখো। আমাকে বাড়িতে বলতো তো অফিস না, ওটা আনন্দ নিকেতন। আমি অফিস যাবো বলে সকাল থেকে যা আনন্দে থাকতাম, যেটা পুরো আড্ডার সুযোগ, দিনভর অসাধারণ একটা টাইম, অসাধারণ একটা টাইম। প্রচুর কিছু শিখছি। জয়দা আসতেন ওপরে, জয়দার চন্দ্রিলদা কবিতা নিয়ে কথা বলছে, অন্তমিল নিয়ে কথা বলছে, উল্টোমিল নিয়ে কথা বলছে। আমি তো আমরা বিস্ফারিত চোখে শুনছি, দেখছি, যে আমি যে জিনিসগুলো জানতাম না, এখন বিজ্ঞান খুলে যাচ্ছে আমার সামনে। হ্যাঁ, দিয়ে আমার মনে আছে যে জয়দা উন্মাদের পাঠক্রম খুলে খুলে চন্দ্রিলদা আমাকে ওই মিলগুলো বোঝালো। আমি মনে এখন কনসিয়াসলি, আমি তখনও বুঝেছিলাম, এখন বুঝি, আমার গান লেখার ট্রেনিং ওই আলোচনাটা। তার আগে আমি কোনো গান লিখিনি, ওরা গান লিখতো, আমরা শুনতাম ওরা কীভাবে গান লিখতো। হঠাৎ করে বললো আচ্ছা আমাকে 2 অক্ষরে একটা বাংলা শব্দ বলতে ল দিয়ে শেষ হয়, যার মানে অমুক, এরকম হওয়ার কি হতো। আমি তখন বুঝলাম যে আচ্ছা এই মেকানিজমে, এই সায়েন্সে আমি আসলে ছোট থেকেই যখনই কিছু শেখার চেষ্টা করেছি, আমি পেছনের মানে লাদিনী যেটাকে বলে ম্যাট্রিক্স, ওইটাকে ধরার চেষ্টা করছি, এটা কী সূত্রে হচ্ছে, তো যতটা আমার মতো করে পারি। তো এরকম করতে করতে আমি একটা গল্প লিখেছিলাম। তো সেইটা এই ছবি নিয়ে যখন হচ্ছে, আমার তখন মনে হলো যে একটা ছবি করলে হয়। কারণ আমি কমিক্স করতাম, সেখানে আমি গল্পই বলতাম, কিন্তু যেটা হতো সেটা কমিক্সটা মানে ছবি, দেখো ছবি তো বেসিক্যালি অডিও ভিজুয়াল, অডিওটা আগে আস, শব্দেও আর আগে আস অডিওটা। এখানে ফিজিক্স খাটে না, বিদ্যুতে আমরা আলো দেখতে পেয়ে আগে শব্দ পড়ে, সিনেমায় কিন্তু অডিওটা আগে ইম্পর্ট্যান্ট, এই জন্যই অডিও ভিজুয়াল নাম এসছে। তুমি কারণ যখন টকি শুরু হয়, টকির পরে যখন ছবির উত্থানটা হয়, এটা নতুন সাইলেন্ট ছবি আর ছবি বলি আমরা। টকি ছবি, সাইলেন্ট ছবি বলার উঠে গেছে, সিনেমা আর সাইলেন্ট ফিল্ম, ফিল্ম আর সাইলেন্ট ফিল্ম। অডিওটা এতটাই ইম্পর্টেন্ট, কারণ ছবি বানাতে গিয়ে আমি দেখেছি যে অডিওর মতন মুড তৈরি করার ফ্যাকাল্টি একটাও ফ্যাকাল্টি না। আমি বলছি ক্যামেরা, আমি বলছি তোমার মিজনসিন, আমি তোমার অ্যাক্টিং, অডিওর মতন একমাত্র অডিও হচ্ছে মানে নার্ভাস সিস্টেম। একটা যখন বাচ্চা জন্মায় না, এমব্রায়ো থেকে তো হতে 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 অনেক কিছু হয়, ফাইনাল একটা মানতে গিয়ে ওকে প্রকৃতি ওর নার্ভাস সিস্টেমটা অন করে, যখন থেকে বাচ্চাটা একদম নড়তে চড়তে শুরু করে, নার্ভাস সিস্টেম একদিন অন হয়। তো অডিওটাই নার্ভাস সিস্টেমটা, ওইটা যদি দুর্বল হয় বা ওইটা যদি সঠিক না হয়, তুমি যেটা চাইছো কিছুতেই আসবে না। আমার ব্যক্তিগতভাবে মনে হয় একটু অ্যাভারেজ দৃশ্য, অ্যাভারেজ মিজনসিন, অভিনয়, ডায়লগ, স্ক্রিপ্ট তো লাগবে, ওটাকে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু অডিও ভালো,
আমার মনে হয় বেরিয়ে যায়। হুম, অডিওটা এত ইম্পর্টেন্ট। তো আমার মনে হলো ছবিটা করি, কারণ এটা আমি কমিক্সে পাচ্ছি না, অডিও নেই কোনো, টং লিখে দিচ্ছি, ঠাং কিংবা থার্ড কিংবা ব্যাং এইসব হচ্ছে, কিন্তু হচ্ছে না। ডায়লগ চলছে, তার পিছনে অডিও নেই কোনো, ভেবে নিতে হচ্ছে অডিওটা। কিন্তু আমি একটা যাকে, তো তারপরে আমি একটা গল্প লেখা হয়, পেন্ডুলামের গল্প, স্ক্রিপ্ট। তারপরে তো আমার একজন দাদা আছেন, আমার অনেক ছোটোবেলা থেকে মানে ফ্রেন্ড ফিলসফার গাইডের মতন, ইন্দ্রনীল দা বলি, ওকে শোনাই। ওর সঙ্গে আমি মানে আমাদের কাঙাল মালসার দেখা থেকে শুরু করে সত্যজিতের ছবি নিয়ে আলোচনা খুব আর কি ওইসব হয় টয় আর কি। এবং ও খুব অন্ধ সত্যজিৎ ভক্ত, ওইটাই আমাদের সবচেয়ে বড় মিল। তো ওকে আমি শোনাই, তখন ও শুনে ও অদ্ভুতভাবে বললো, আমার একটা বন্ধু ছবি করতে চাইছে, তোকে দাঁড়া, আমি তার কাছে নিয়ে যাব। আচ্ছা, তো সেই বন্ধুর কাছে আমাকে নিয়ে যায়। আচ্ছা, পেন্ডুলামের গল্প, পেন্ডুলাম প্রডিউসার, রাইট। বন্ধুটিও খুবই মানে বুদ্ধিমান, বাঙালি, ইয়াং একটা মানে ভদ্রলোক ছিলেন, খুব এনথুজিয়াস্ট। তার খুব ভাল লাগে, সে অন্যরকম ছবি করতে চাইছে, কারণ তখন ওইসব অন্যরকম ছবি হচ্ছে। তখন সৃজিতদা চলে এসছে 2013 সাল, 2011 সাল। আচ্ছা, 11 মানে কালী পুজো আর কি। আচ্ছা, কাহানি হয়ে গেছে এইসবটা আর কি। থ্রিলার করার তখন একটা অন্যরকম থ্রিলার করা বাংলা একটা খুব ইন ব্যাপার, ঠিক লাগবে এটা অন্য। তো বলে, দেখো আমার তো খুব ভালো লাগছে কিন্তু গল্পটা, কিন্তু তুমি তো তোমার নেই, তুমি কখনো ছবি করো, ছবি করা এরকম নয়, ছবি একটা বিরাট ব্যাপার, তার একটা ট্রেনিং লাগে, এই লাগে সেই লাগে। এবার তার আগে তো আমি এরকম কিছু না করি, একটা আঁকার একটা দুনিয়ায় ঢুকে পড়েছি। তো আমার ওইটা একটা কনফিডেন্স ছিল, আর আমার যে চাকরিও ছিল, কিছু হারানোর ছিল না। তখন আমি বললাম, না, ছবিটা করলে আমি করবো, নাহলে আপনি করবেন না, পরে হবে, দেখা যাবে, করবো না আমি এরকম ভাবিনি। তখন ওর সেটা খুব ভালো লেগেছিল। তখন বললো, ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটা কনভিন্স, আমার মনে আছে বলেছিল যে তুমি আমাকে কনভিন্স করবে কী করে যে তুমি ছবিটা পারবে। না, আমার কাছে কোনো কনভিন্স করার রাস্তা নেই। তখন বল, ঠিক আছে, তুমি কাস্টিং কী ভেবেছো বলো। আমি বললাম ভাবা ছিল শুভাশিস মুখোপাধ্যায়ের ক্যারেক্টারটা বিজয় রাজকে ভেবেছিলাম, আর রাধিকার ক্যারেক্টারটা রাধিকাকে, আর বাকিগুলো যা ছিল তাই ভাবা ছিল। অনিন্দ্য পুলকের ক্যারেক্টারটা ঋত্বিক দাকে ভাবা ছিল। তো বললাম ওনাকে, তখন উনি বললেন যে বেশ ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি যেই ও আগে কঠিন দানটা দিল আমাকে, তুমি আমাকে কনভিন্স করেছো, তুমি কখনো ছবি বানাওনি, তুমি এই যে দুজন বম্বের আর্টিস্ট বললে, এনাদের কাছে যাও, আমি প্লেনের টিকিট কেটে দিচ্ছি, তুমি যাও, এনাদের শোনাও স্ক্রিপ্ট, যোগাযোগ কী করে করবে আমি জানি না, আমি ফিল্ডের নই, তুমি যদি এনাদের রাজি করিয়ে আনতে পারো আমি তোমাকে ছবি করতে দেবো। তো আমি আর আমার ওই দাদা বম্বে চলে গেলাম, কিছু জানি না, কিচ্ছু জানি না, জাস্ট প্লেনে করে বম্বে চলে গেলাম। নেবে আমার এখনো মনে আছে, আমার বম্বে থেকে প্লেনে নামলাম, তোমরা তাদের সাথে কোনো যোগাযোগ কিচ্ছু নেই, বম্বে চলে গেলাম স্ট্রেট, বম্বে যেভাবে যায় তলপিতল বানিয়ে বম্বে চলে গেলাম। আমরা এখনো যে আমরা নামলাম, নেবে আমার নামত্রী আমাকে ইন্দ্রনীলদা বললো, দেখ যদি এটা না হয় তাহলে ছবি হবে না, কিন্তু ক্যান্সেল হয়ে গেল, কিন্তু কি করা যায়। এইবার বম্বে গিয়ে বসে, বম্বেতে কিছু চেনা লোকজন আমার ছিল, যারা একজন ছিল রেড চিলিজে পোস্ট প্রোডাকশন দেখতো, এরকম। তো প্রথম ওকেই গিয়ে ফোনটা করি, সে বললো ঠিক আছে আমি রাত্রিবেলা আসবো। রাত্রিবেলা ঠিক আছে, আমরা তখন 1:30টার সময় আসবো, 1:30টার সময় হোটেলে নিয়ে এলো, ওর গাড়িতে মিটিং হলো। ও তখন ওখানেই ফোন টোন করে ট্যাক্টার করে 2 নাম্বার দিয়ে দিল আমাদের, ডিরেক্ট নাম্বার। আমি বললাম যে ঠিক আছে, ও বললো ম্যানেজার হয়, এটা ডিরেক্ট নাম্বারে ফোন কর। তো ডিরেক্ট নাম্বারে রাধিকা ধরলেন না, বিজয়রাজ ধরলেন ফোনটা। আমি একবার হর করে অনেকটা কিছু বলে টলে দিলাম, বাংলা থেকে এসছে এইটি হ্যান ত্যান। বিজয়রাজ বলেন ঠিক আছে, তোমাকে অমুক দিন সময় দেবো। তো অমুক দিন সে 7 দিন পরে দিল। 7 দিন কিন্তু থাকতে হয় বম্বেতে। এই যে 7 দিন পেলাম, বিজয়রাজ ফোন করলাম প্রডিউসারকে, বিজয়রাজ এরকম 7 দিন, ঠিক আছে থাক বম্বেতে, আমরা একটু খুব সস্তার হোটেলে থেকে যাব। এই 7 দিনে আমি রাধিকার ম্যানেজারের নাম্বার জোগাড় করলাম, নাম্বার জোগাড় করে ওনাকে বললাম, উনি বললেন ঠিক আছে মেল করুন, যে প্রসিডিয়ার মেল করুন, অমুক করুন, তুমুক করুন। আমি বললাম যে এভাবে করলে তো কিছু হবে না, মানে এভাবে হবে না আমি জানি, এটা বুঝতে পারছি, এটা প্রসিডিয়ার হতে পারে, আমার এভাবে হবে না আমি জানি, এটা আমার হবে না, কি করা যায়। তখন ওই বললো এখন খুব রাধিকা বিজি আছে, শ্যুট করছে, কি শ্যুট করে না, ফিল্ম সিটিতে শ্যুট করছে, অনুরাগের ছবি করছে। তখন এই দ্যাট ডে আফটার ফ্রাইডে না একটা ছবি ছিল না, দ্যাট ডে আফটার ফ্রাইডে, এভরিডে আফটার ফ্রাইডে কিছু একটা। তো ওইটা রাধিকা শ্যুট করছে শর্ট ফিল্মটা। আমরা চলে গেলাম ফিল্ম সিটিতে। তো ফিল্ম সিটিতে ঢুকে
শর্ট ফিল্ম ছিল বলে অত ইয়েটি ছিল না, সিকিউরিটি ছিল না। দেখলাম বাসে রাধিকা আপ্তে লেখা, মেকআপ বাস। গিয়ে একজনকে বললাম, ও একজন এসে জিজ্ঞেস করলেন রাধিকা আপ্তের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে। তখন মানে কপাল কেন দেখো বলি, সেদিন ওর ম্যানেজার নেই শুটিংয়ে। আচ্ছা, ঠিক আছে, থাকলে সেটা কেচে যাওয়ার দিন ম্যানেজার নেই, রাধিকা আপ্তের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে, মানে ব্যাপার। এবার যেহেতু ম্যানেজার নেই, খানিক পর রাধিকা বেরিয়ে এলেন। আমি বললাম যে আপনাকে, ম্যানেজারকে আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু উনি আপনার পুরোটা বলে দিলাম এই ব্যাপার। আমার একটা ছোট্ট গল্প আছে, আমার আপনাকে শোনাতে 15 মিনিট লাগে, 15 মিনিট আপনাকে দিন। শি ওয়াজ সো গ্রেসিয়াস। তখন ও বললো ঠিক আছে চল মেকআপ বাস। মেকআপ বাসে আমার রাধিকা নিয়ে গেল, 15 মিনিট হয়নি, 20-25 মিনিট আমি গোটা পেন্ডুলামের গল্পটাকে বলে দিলাম। তখন ও বললো আমার শুনে খুব ভালো লাগছে, আমি করেছি এর আগে বাংলা ছবি, টনিদার ছবি করে এলাম, খুব ভাল লাগে, ঠিক আছে তুমি এইবার এই মেল আইডি আমাকে সিসি রেখে পাঠাও। তারপরে বিজয়রাজের সঙ্গে মিটিং হলো, বিজয়রাজকেও শুনলাম, বিজয়রাজেরও ভালো লাগলো, ওরা দুজন রাজি হয়ে গেলেন। আমরা বম্বে থেকে ফিরে চলে এলাম, ছবিটা হলো। কিন্তু অন্য এত অ্যাক্টর ছিল, তাদের সবার ডেট নিয়ে এত সমস্যা হলো, ছবিটা পিছিয়ে গেল। পিছিয়ে যাওয়াতে বিজয়রাজের শুটিংটা পাট্টা গিয়ে পড়লো জুলাইয়ে, ওর তখন ডেট নেই। তখন কে নেক্সট হতে পারে, তখন আমার মনে হলো এটা একমাত্র সুভাষের মুখার্জির, আগে করতে পারে না। তো ওই একটা শুরু হলো ছবি করা। মানে আমরা একটা লম্বা জার্নি খুব সুন্দর সম্পাদনায় শুনলাম, একটা ছবি দেখার মতো করি। এটাও একটা ছোট গল্পের মতো হলো আর কি। আমাকে এইটা বলো যে শুধু সত্যজিৎ রায়ের কথা আমরা এখানে এলো আড্ডার প্রসঙ্গে, কিন্তু আমি তোমার পুরনো বলা কওয়াগুলো একটু দেখতে দেখতে আমি যেটা দেখতে পেয়েছি, সত্যজিতের মতোই টেনিদা, তেনালি রামন, এই যে বিষয়গুলি, তা মানে টেনিদাকে চুম্বক করে যে পৃথিবীটা, যেটা আমাদের সকলকেই খুব নাড়া দিয়ে গিয়েছে এক সময়, এইটা সম্পর্কে একটু বলো। এই যে একটা ইলাস্ট্রেশনের, কার্টুনের একটা বিরাট জগৎ, খুব সত্যি কথা বললে আজকে যে একটা কার্টুনের বা এখন তো মাঙ্গাও ঢুকছে, সেই জগৎটার সঙ্গে আমরা খুব যে বিরাট রিলেট করতে পারি তা নয়, কিন্তু এটা তো সত্যি চাঁদ মামা, তারপর কিছুটা আনন্দমেলা, কিছুটা সুখতারা, এই সমস্ত কিছু দৌলতে আমাদের একটা আলাদা ভিজুয়াল পৃথিবী ছিল। ঠিক ঠিক। এবং সেগুলোই আমাদের দেখাকে, বিশেষত আমাদের কল্পনাকে একরকম শেপ করেছে, আমাদেরকে জীবনে একদিকে এগিয়ে দিয়েছে। তোমাকে দেখে, যেটা আমি আমার শুরুতেও বলছিলাম, আমি বুঝি যে ইউ অলওয়েজ পে হোমেজ, পে ট্রিবিউট টু দ্যাট চাইল্ডহুড, দ্যাট মেমোরিজ, সামহাউ অর ইন আদার ওয়ে। বোঝা যায় সেটা যে তুমি হোমেজটা, এবং সেই হোমেজটা আসলে আমি তোমাকে আগেও প্রকারান্তরে বলেছি যে সেটা আসলে আমাদের সবার একটা ট্রিবিউট হয়ে যায়, যে আমাদের মধ্যে থেকেই এটা যেন ফিরে বলা হচ্ছে, আমার চাঁদ মামা, আমার আনন্দমেলা। তো ওই জগৎটার কথা যদি আমরা একটু ডকুমেন্ট করতে পারি, মানে তোমার এই পৃথিবীটার টেনিদা, তেনালি রামন বা অন্যান্য যেসব ক্যারেক্টারগুলির সঙ্গে তুমি বেড়ে উঠেছো, সেই জায়গাটা। আমি খুব সত্যি কথা বলতে কি, টেনিদা আমি আগে ওই যে কমিক্সটা করেছিলাম সন্দেশে, তার আগে অব্দি আমি পড়িনি। আচ্ছা। কেমন, আমি যখন ক্লাস 11 পড়ি, আমি মানে যোধপুর যখন পড়ি, তখন থেকে আমার খুব হিস্ট্রি ভালো লাগতো। তো আমার এক বন্ধু আমাকে একজন মানুষের সঙ্গে আলাপ করাল, তার নাম গৌতম ভদ্র। আচ্ছা। তো উনি আমাদের দয়া করে ওনার বাড়িতে ওনার সময়, মানে ওনার জাস্ট মূল্যবান সময় নষ্ট করার জন্য সময় দিতেন, এবং আমাদের সঙ্গে অনেক গল্প করতেন। তো গৌতম ভদ্র আমাকে টেনিদা দিয়ে বলেছিল সেই সময় যে এই টেনিদাটা পড়ো এবং আমার ভাল লাগবে। তো ওইখান থেকে আমার টেনিদার সঙ্গে আমার আলাপ। তো আমার ওই যে টেনিদার যে দুনিয়ার যে কি বলবো, মানে নিপাট ঢপ, হ্যাঁ মানে নিপাট ঢপ, মানে একটা ঢপ, এবং হয়তো অন্যরাও বুঝছে ঢপ এবং তাদেরও ভাল লাগছে ঢপ। তো ছাড়া এই মুহূর্তে সময়টা কাটছে আসলে ঢপ না, যেটাকে আমরা বলি আকাশ কুসুম। এই যে বসে বসে আকাশ কুসুম চলে যাওয়া, এইটা আমাকে আমাকে খুব টানতো, এবং তারপর শেষে গিয়ে একটা সুন্দর ওটার একটা মানে সামেশন হতো, এবং আবার হাসি ঠাট্টা করে ভেঙে যেত। ওই মাঝখানে যে টেনিদার গল্প তোমাকে একটা আকাশ কুসুমে তুলে নিয়ে গিয়ে আবার নামায়, এই জার্নিটা আমাকে খুব খুব ইন্টারেস্ট জানিয়েছিল।
আর তেনালিরামটাও তাই, আমাকে গৌতম ভদ্র তুঙ্গভদ্রার তীরে পড়তে দিয়েছিল। তো তেনালিরামটা আমি যেহেতু আমি ততদিনে ছবি আঁকছি আর কে লক্ষ্মণ, দাদা আর কে নারায়ণন, হ্যাঁ ওইখান থেকে ঢুকে গেল আর কি আমার কাছে তেনালিরামটা। তো ওইটা অনেকটাই লক্ষ্মণ নারায়ণের দুনিয়াটাকে ধরার জন্য মানে আমার ক্ষেত্রে হয়েছে কি, হোমের যেটা বলছো না, মানে আমার অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে খুব হিরো ওয়ার্শিপে কেটেছে। আচ্ছা, আমার যে কারণে এই ভারতবর্ষে খুব রিলেট করি, এই জন্য আমার মনে হয় যে ভারতবর্ষ দেশটা যে প্রত্যেকটা মানুষ প্রচণ্ড করে হিরো ওয়ার্শিপার, মানে সেখান থেকে দেবত্বের কনসেপ্ট বা যাই হোক, আমি ওর মধ্যে তাই ছিল। আমার খুব হিরো, আমার যখন আমি ছবি আঁকছি তখন এই মাস্টারগুলোকে যখন আমি চিনছি, আমি ওদের নিয়ে এত পড়ে যাচ্ছি, ওদের কাজ এত দেখছি, ওদের নিয়ে এত পড়ছি, ওদের দ্বারা প্রভাবিত প্রচণ্ডভাবে হচ্ছে। এবং আমার মনে হচ্ছে যে আচ্ছা এইরকমকে কিছু করা যায়। এবং সেটা আমি তোমায় বলছি, আমি যখন ছবি আঁকছি একদম গ্রামাটিক্যালি ছবির ফর্মে, ছবির স্টাইলাইজেশনেও হচ্ছে। এই জন্য আমি দেবাশিস দেবের কাছে ছবি আঁকার জন্যই আমি ছবি আঁকতে পেরেছি। কিন্তু একটা বড় আমি সমস্যায় বহুকাল আটকে গেছিলাম, আমার না ওনার স্টাইলটা পুরো বসে গেছিলো। মানে এরকম একটা আমি বড় সময় কাটিয়েছি, বড় সময় রোজগার করে, যারা মানে সেগুলো বাংলা গল্পের ছবি না, বিভিন্ন বিদেশি পাবলিকেশন আর কি, সে ডিকশনারি বা ছোটদের পড়ার বই, দেবাশিস দেবকে অ্যাফোর্ড করতে পারবে না তারা, আমায় কাজে রাখতো, একই লুক অ্যান্ড ফিল পাবে বলে ওরকম এঁকে দাও। এবং আমি প্রচুর এঁকেছি ওরকম দেবাশিস দেবের মতন ছবি। সেটা দেবাশিস দেবের মতন মোটেও হয়নি, কিন্তু আমি বুঝতে পারছি ভাইবটা। তো আমার ওইখান থেকে দাঁড়িয়ে তেনালিরাম, তারপরে আমি তেনালিরামের একটা ওই সেই সময় মনে আছে একটা পুরো কম্পাইলেশন সিডি পাওয়া যেত, হ্যাঁ ওইটা আমি কিনলাম, কিনে দেখে এত ভালো লাগলো। এবং তুমি এখন আমি ভাবি এত সিনেমাটিক, হ্যাঁ ভিজুয়ালি এত সিনেমাটিক, ওইগুলো না কোথাও আনকনসিয়াসলি সব ঢুকে যাচ্ছে। মালগুড়ি ডেজ এত সিনেমাটিক, আনকনসিয়াসলি সব ঢুকে যাচ্ছে। তুমি লাইট দেখো, মানে আমরা যখন পরবর্তীকালে গিয়ে রোজার রিম লাইট দেখি, তুমি মালগুড়ি ডেজে অনেক শট পাবে রিম লাইট ওভাবে ব্যবহার করছে, ওটা না একদম ওদের সাউথের নিজস্ব, শ্রীরাম থেকে শুরু। তো আমি তারপরে ওখান থেকে তারপর ওই পড়াশোনাগুলো হয়। কিন্তু এটা ঘটনা যে আমার অনেক সত্যজিৎ রায় অনেকটা পড়েছি আমার ছেলেবেলাটা, কিন্তু শীর্ষেন্দু সঞ্জীব চট্টোপাধ্যায় লীলা মজুমদার অনেক পড়েছি, ওইটার একটা অনেকটাই আমার ওপর ইনফ্লুয়েন্স। এবং আমার লেখার ক্ষেত্রে আমি যখন লিখতে বসি আজও ছোটদের লেখা, বা আমার মনে হয় যে ফ্যাকাল্টিটা আমার খুলে যায়, সেটা অনেকটা বেশি লীলা মজুমদারের প্রোটাগনিস্ট, সে শীর্ষেন্দুর দুনিয়ায় গিয়ে ঢুকে পড়ছে। আচ্ছা, এইটা আমার অনেক বেশি হয় বলে আমার মনে হয়। চমৎকার। তুমি সত্যজিতের কথা বলেছো বলে আমি হয়তো পরে আসতো কথাটা, কিন্তু আমি রেজিস্ট করতে পারছি না, আমার ইচ্ছে করছে জিজ্ঞেস করতে যে সত্যজিৎ, হু ইজ সত্যজিৎ রায় টু ইউ? মানে নানা রকম ইনফ্লুয়েন্স তোমার কাছে আছে। তোমার শেষ ছবির যখন সাউন্ডস্কেপ শুনছি, সেটা শুনে বুঝতেই পারছি যে তুমি তাকে একটা নমস্কার করছো, যে গুরু পূজার কথা বা দেবত্বের কথা বলা হচ্ছে, তাকে একটা সেলুট ঠোকা হচ্ছে। এবার আমরা তো চলার পথে গ্রেট মাস্টারদের নিজেদের মতো করে আবিষ্কার করি। আমার কাছে সত্যজিৎ রায় মানে অপরাজিত, আমার কাছে মানে সন্দেশের ইলাস্ট্রেশন, আমার কাছে মানে এই চমৎকার ফেলুদার গল্পগুলি, বা বারো আবার বারো, সেই যে বেরোতো বারবার, সেগুলি। হু ইজ সত্যজিৎ রায় টু ইউ? তুমি কি করে কনসিভ করো সত্যজিৎ রায় আইডিয়াটাকে? দেখো, আমার আজকে দাঁড়িয়ে মানে বাঙালি হিসেবে আমাদের একটু চাপ আছে, মৃণাল সেন আছে, ঋত্বিক ঘটক আছে, তার মাঝখানে তাকে তুমি কি করে প্লেস করো? সত্যজিৎ রায় আমার কাছে না, কখনই আমি শুধু ফিল্ম মেকার হিসেবে সত্যজিৎ রায়কে গ্রহণ করতে পারিনি। মানে আমার কাছে ওটা ফিল্ম মেকার এসেইছে অনেক পরে। আমি শুরু করেছি লেখক দিয়ে, তারপরে শিল্পী দিয়ে, তারপরে ফিল্ম মেকার, পরবর্তীকালে মিউজিক টিউজিক দিয়েছি। সত্যজিৎ রায় আমার কাছে একটা, মানে কি বলবো, একটা যাপন শব্দটা বড্ড বেশি মানে কাব্যিক লাগছে, মানে কি বলবো, একটা রাস্তার মতন। এবং সেটা অর্ক শুধু সৃষ্টির দিক থেকে নয়, আমাকে জীবনে আজও প্রত্যেকটা দিন আমি যেটুকু আমার মতন করে জীবন চলি বা যুদ্ধ প্রত্যেকটা মানুষই করে বা যাই করি, তার তো অনেকগুলো রসদ দরকার, লজিক দরকার।
সেইটা আমি সত্যজিতের থেকে সবচেয়ে বেশি পেয়েছি। যেমন মানে আমি তোমাকে বলছি যে মার্সিটান, আমি যখন তখন আমি কলেজে পড়ি, মার্সিটান জিজ্ঞেস করছেন বম্বে গিয়ে কেন কাজ করেন না। তার উনি খুব মানে খেলার ছলে বলছেন যে আই হ্যাভ ইনাফ মানি টু বাই গুড বুকস, গুড রেকর্ডস টু লিসেন অ্যান্ড গুড ফুড টু ইট, হোয়াট মোর ডু ইউ নিড। আমার না চাবুকের মতন লেগেছিল কথাটা, যে এই উচ্চতায় পৌঁছে এই রকম তার মানে নাম ডাক, তার ক্রাফটিং চাইলে প্রডিউসার পাওয়া মানে আছিলায় পেতে পারে, সে বলছে হোয়াট মোর ডু ইউ নিড। একটা ভাড়া বাড়িতে থাকছে, নিজের গাড়ি নেই। 90-এর দশকে একটা ফিল্ম মেকারের থাকবে না, 80-র দশকে থাকবে না, আর সে তার গোটা জীবনটা ওইরকমভাবে কাটিয়ে ফেলেছে। আমার অবাক লেগেছিল এটা। আমার তখন মনে হয়েছিল যে এটা কোথা থেকে আসছে, এইটা আমাকে খুব খুব চেস করছে। কারণ আমি ট্যালেন্টেড মানুষ প্রচণ্ড আমার সফট কর্নার, এবং আমি জীবনে দেখেছি প্রচুর ট্যালেন্টেড মানুষ, ট্যালেন্ট নষ্ট হয়নি কিন্তু জীবনের রাশ হাত থেকে বেরিয়ে গেছে, অনেক দেখেছি। সে কি করে এটা ধরে থাকছে, তার মন্ত্রটা কি, আমি আজও ডিকোড করতে পারি না। আমি ওইটা ডিকোড করার চেষ্টা করি। মানে সত্যজিৎ যতটা নির্লোভতার জীবন কাটিয়েছেন, আমি মানে তার ওই নির্লোভতার যাপনটা 10% কাটাতে পারি আজও কিনা আমি জানি না। আমার অনেক শখ আহ্লাদ আছে, মানে যেগুলো মানে প্রোডাক্টিভ শখ আহ্লাদ নয়, ভালো রেকর্ড শোনা কিংবা ভালো বই কেনা নয়, প্রোডাক্টিভ শখ আহ্লাদ নয়, কনজিউমারিস্ট কিছুটা আছে, ভালো লাগে তো সেগুলো। এটা কোথা থেকে এসছে আমি জানি না, আমার ওইটা আমাকে খুব তাড়া করে। আমার ওই বীরের মতন ওই জায়গাটা, যে ওই জায়গায় পৌঁছে যে আছিলায় না, আমার এটাই। আমি বম্বেতে, ইফ আই গো টু বম্বে, আই উড বি ইন্টেলেকচুয়ালি ভেজিটেবল। কি চূড়ান্ত, এটা আমার অবাক লেগেছিল। তো সেইটা আমি আজও ডিকোড করতে পারি। ওইটা আমাকে মনে হয় সবচেয়ে বেশি তাড়া করে। আমি লোভ সামলাতে পারছি না। আমার ক্ষেত্রে যেটা হয়, আমাকেও প্রচণ্ড হন্ট করে সত্যজিৎ। আমার ক্ষেত্রে হচ্ছে শ্রমের ক্ষমতা এবং শ্রমের প্রতি তার যে প্যাশন। সে তো কখনো বলেনি আমি একজন মহান কমিউনিস্ট, সে কখনো বলেনি আমি শ্রমিকদের খুব উচ্চতায় রাখি। কিন্তু সে যখন বন্ধুদের সাথে গল্প করছে, তখনও সেটা কার্টুন আঁকছে, সে একটা নিজের আরেকটা কোনো কাজ করছে। বা একটু বয়স হয়ে গেছে, আমি এরকম ছবি দেখেছি যে শুটিং ফ্লোরে পিঠটা জবজবে ঘাম, একদম জামাটা পুরোপুরি ঘেমে গিয়েছে, অ্যান্ড হি ইজ এনজয়িং দ্য প্রসেস। এমন নয় যে তিনি বিরক্ত হয়ে কারো চাকরি করছেন। ওনার কিছু ক্রিয়েটিভ কিছু দেওয়ার আছে, কিছু ক্রিয়েটিভ কাজ, আর সেটা উনি সানন্দে তার 24টা ঘন্টাকে ইউটিলাইজ করছেন সেটা দেওয়ার জন্য। এটা প্রোডাকশন মেশিনারির মধ্যে থিওডোর অ্যাডর্নোর সূত্র অনুযায়ী সব পাড়াগুলোকে এক জায়গায় রেখে কমার্শিয়ালাইজ করার জন্য করছে এমন তো নয়, তার ওটা করতে ভালো লাগছে। আমাদের যে অনেক বড় বড় ব্রেক লাগে একটা কাজ থেকে আরেকটা, আমরা যে বলি রাইটার্স ব্লক হচ্ছে, কিন্তু একটা লোক তার কোনো জীবনে কোথাও ব্রেক নেই। তুমি দেখো ছবি করছে, বাচ্চাদের জন্য কাজ করছে, এবং আমরা তো জানি আমরা পাইনি, আমাদের দুর্ভাগ্য সেটা। কিন্তু আমাদের ঠিক আগের প্রজন্মটা, এমন অনেক লোক আমাদের চারপাশে খুঁজে পাওয়া যাবে যে সত্যজিৎ রায়কে একটা সাহস করে চিঠি লিখেছিল, সত্যজিৎ তার উত্তর দিয়েছেন। ইট হন্টস মি। এই একটা ক্রিয়েটিভ লোক সবসময় জেগে আছে, এবং জীবনের শেষের পথটায় এসে ছবিতে সে যখন বিশেষত জনরণ্যের মতো ছবি করে, সে সমাজকে যেভাবে দেখছে, সেটা একটা হাই ইন্টেলেকচুয়াল কোশেন্ট না থাকলে, নিজের একটা জিজ্ঞাসা জিয়ে মানে সে সময় সত্যজিৎ সেই ছবিটা না করলে কিছু এসে যেত না সত্যজিৎ। কিন্তু সে তার ইন্টেলেকচুয়াল জার্নিটা সে জিয়ে রাখছে, এইটা আমাকে প্রচণ্ড ভাবায়। এটা আমার কোথাও মনে হয় না যে আমি তার হয়তো কারণ আমরা আমাদের মতন করে বসে করতে পারি, কিন্তু আমার সত্যজিৎকে পড়ে জেনে, আরও আমি তো লেখা যেমন পড়েছি, তেমনি সত্যজিতের কাছাকাছি অনেক লোকের সঙ্গ আমি করার চেষ্টা করেছি। কারণ জাস্ট ওই জন্যই আর কি, মানে জাস্ট সঙ্গ করে যে আমি মানে গল্পের মতন, কথামৃতের মতন শোনার। আমার যা রিডিং, আমার মনে হয়েছে এই যে জ্বালানিটা যেখান থেকে আসে, সেইটা একটা
সর্ট অফ একটা আধ্যাত্মিকতা যেটা ও বারবার বার করে ছড়িয়ে দিতে চেয়েছেন বিভিন্ন ফর্মে। সেখান থেকেও জ্বালানিটা পেয়েছে। আমি তার কিছু কিছু ঝলক পেতে পারি, আমি মনমোহন মিত্র তার ঝলক হালকা পেতে পারি। একটা ভারতবর্ষের যে একটা মানে কি বলবো দীর্ঘ চেতনার যে একটা সঙ্গে, তুমি এটা বলে না জেগে থাকা, সারাক্ষণ জেগে আছে। শ্রীমৎ অনির্বাণের একটা অসাধারণ কথা আছে যে আমরা সবসময় হুঁশে থাকতে হবে, হুঁশে থাকা, যে আমি আমার লক্ষ্য থেকে নড়ছি না। বিবেকানন্দ বলছেন জেগে থাকো, জেগে থাকা, আমি আমার লক্ষ্য থেকে নড়ছি না, আমি প্রচুর স্বপ্ন নিয়ে কিছু ঝাঁপিয়ে পড়ে করতে চাইছি না, আমি আবার ঘুমিয়ে পড়ছি না, কিন্তু আমি সারাক্ষণ একটা পারফর্ম করে যাচ্ছি, মাইন্ডফুল, হ্যাঁ পারফর্ম করে যাচ্ছি। এইটা আমার কোথাও আমি কি করছি আমি জানি, এমন না যে আমাকে আমার প্যাশন পাগল করে দিচ্ছে। এবং এইটা আমার কোথাও আর একটাও মনে হয়, সেটা হচ্ছে যে হয়তো ওনার ভেতরে তো নিশ্চয়ই ছিল, না এটা হয় না, ওনার বাড়ির ইতিহাসও তাই, কিন্তু বিভূতিভূষণও একটা বড় রোল প্লে করেছে ওর চেতনাটাকে এভাবে ক্রাফট করার জন্য। আমরা মানে এই কথাটায় সম্পূর্ণ একটা অন্যদিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু আমি আরেকটা পয়েন্ট এখানে দিতে চাইবো, আমি জানি না তুমি এগ্রি করবে না ডিফার করবে। বুদ্ধদেব বসুর একটা প্রবন্ধের নাম আড্ডা। আচ্ছা, আমি 3টে লোকের কথা তোমায় বলছি, একজন নজরুল ইসলাম, একজন বুদ্ধদেব বসু, একজন সত্যজিৎ রায়। এদের 3জনের জীবনের যে প্রস্তুতির পর্বটা, সেই পর্বটার দিকে যদি আমরা তাকাই, এখানে এটা কিন্তু সচেতনভাবে আমি বুঝতেই পারা যাচ্ছে যে আমি প্রস্তুত হয়ে আসিনি তোমার সাথে এই কথাটা বলবো বলে। আমরা একটা ইন্টেলেকচুয়াল এক্সারসাইজকে দেখছি। 40-এর দশকে একটা বাড়ির গ্যারেজে ফিল্ম সোসাইটিটা তৈরি হচ্ছে, তেমনি বুদ্ধদেব বসুর কবিতা ভবন, আর নজরুলদের আড্ডাটা বসতে হচ্ছে নজরুল মুজাফর আহমেদের ওই 42 কলেজ স্ট্রিটে। একই ভাবনা চিন্তার অথবা উল্টো ভাবনা চিন্তার, কিন্তু ভাবিয়ে লোক যারা মাইন্ডফুল, যারা ভাবছে, যারা সৃষ্টিশীল, তারা দিনের বড় সময় কমার্শিয়াল প্রয়োজনে নয়, নিজেকে এনরিচ করার জন্য সারাক্ষণ একে অন্যের সঙ্গে গুলতানি করছে, পাতি গুলতানি করছে, চায়ের কাপে সময় কাটাচ্ছে। এই যে অপ্রয়োজন, অনাবশ্যক, তথাকথিত, আমার মনে হয় এই স্পিরিটটা, মানে এই যে রোববারে সত্যজিৎ রায়ের বাড়ি, আমি সেটা নিয়ে নানা রকম পরবর্তীকালে হয়তো নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ, নানা রকম টিটকিরি, যাতে আমরা জেনে বুঝে বা না বুঝেই হয়তো অনেক সময় পাও বাড়াই। শঙ্করবাবুর বাড়ির রোববারের আড্ডা, আমি বলতে চাইছি এটা কিন্তু বাঙালির মধ্যে ছিল যে আড্ডার মধ্যে। এবার তুমি দেখো মজাটা, গোদার এই যে তারা যে ফরম্যাটটাকে কনসিভ করেছিলেন কোথা থেকে, 5জন সৃষ্টিশীল লোক একটা ক্যাফেতে বসে থাকতো, প্রথমে কেউ কাউকে চিনত না, তারপর দেখা গেলো যে 5জনই পৃথিবীর একটা ছবির ভাষাকে নতুন। তারও আগে যদি চলে যাও, যখন ওরা ছবি আঁকছে পিকাসোরা, তখন তো সব মানে ক্যাফেতেই ম্যাক্সিমাম, মানে ডিলাররাও তো ক্যাফেতেই আসতো, তাই তো, খুঁজতে নতুন আর্টিস্ট। তাই তো আমাদের এখন পাড়ার মোড়ে মোড়ে ক্যাফে, কিন্তু 5টা বুদ্ধিমান লোক কোনো কমার্শিয়াল প্রয়োজন ছাড়া, শুধুই নিজেদের মধ্যে কোনো স্বার্থ ছাড়া, ব্যক্তি স্বার্থ ছাড়া আড্ডা দিচ্ছে, এটা কিন্তু নেই। কিন্তু এটা সত্যজিৎ রায় মানে ডেলিবারেটলি এটা প্র্যাকটিস করেছেন, এবং তার ফসল হচ্ছে তার চারপাশে প্রত্যেকটা লোকই আসলে ক্ষণজন্মা। তার আড্ডাধারী বন্ধু হচ্ছে কমল কুমার মজুমদার, একদম তারা ঝগড়া করছে, মুখ দেখাদেখি করছে না, আবার নিজেদের মধ্যে কথা বলছে। এবং না, এটা কিন্তু একটু আলোচনাটা অন্যদিকে চলে যাবে, এটা তারও আগে, মানে এটা রবীন্দ্রনাথের সময় তাই ছিল, তার বরাবরই ছিল, যে কারণে নজরুলের কথাটা বললাম। আমি বলছি যে এইটা না একদম আলোচনাটা শটান অন্যদিকে গিয়ে ফেলতে হবে, মানে এক্ষুনি সেটা, এটার কারণ কিন্তু আর কিচ্ছু না। এটার কারণ হচ্ছে অনেক দিন ধরে লোকে ক্যাপিটালিজম চাকতে চাইছে, এবার ক্যাপিটালিজম শুরু যেদিন থেকে চাকা শুরু হলো, এবার আস্তে আস্তে তারপরে এবার হাতের বাইরে চলে যাবে বিষয়টা। যখন এখনো চলে গেছে অনেকটাই হাতের বাইরে চলে গেছে, যখন আরো চলে যাবে তখন আরো, এবং তারপরে তো আমরা দেউলিয়া হয়ে হয়তো বুঝতে পারবে যে তখন ওই আর কি আমি বলছি যে আমাদের ওই ব্রেভ নিউ ওয়ার্ল্ডের মতন একটা ওটা না হলে ওইটা যাবো আর কি, ওইদিকে যাচ্ছে। একদম তাই। শৌকর্য, তোমার কাজে ফিরি। পেন্ডুলাম তো হলো, তারপরে তোমার যে ছবিটা সামনে এলো সম্ভবত জিতে, লোডশেডিং, তুমি কি এর আগে মাঝে
কোনো কাজ করেছো, নাকি এটাই ক্রোনোলজি? না, আমি পেন্ডুলাম বেরোনোর পর মার্চ মাসে 2014 পেন্ডুলাম বেরোয়। তারপরে ছবিটা খুবই খারাপ পারফর্ম করে। খারাপ পারফর্মের থেকে বড় কথা, ছবিটা আমার যে খুব একটা ভালো লেগেছে তা নয়। তার কারণ আমার পেন্ডুলামের স্ক্রিপ্ট এখনও খুবই প্রিয় একটা স্ক্রিপ্ট। ছবিটা শ্যুট করতে গিয়ে আমরা অনেক গন্ডগোল করেছিলাম। আচ্ছা। সেখানে মূল গন্ডগোল যেটা ছিল সেটা হচ্ছে যে আমি তখন কিছুই বুঝতাম না বলে আমাদের এক একটা সিন লাইট করে শ্যুট করতে এত সময় চলে গেছিলো যে আমাদের শর্ট ডিভিশনগুলো সব আমরা এক্সপ্লোর করতে পারিনি। আচ্ছা। তো এডিট করতে গিয়ে শর্ট ছিল না, তখন অনেক সময় মাস্টারের মধ্যেই কেটে ওটাকে ছোট করতে হয়েছিল। হেন্স জাম্প কাট কেম ইনটু পেন্ডুলাম, না হলে ওটা কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমাদের কাটতে পারছিলাম না, ক্লোজ নেই, মিড নেই, ওটিস কিছু নেই, কারণ করে উঠতে পারে। মাস্টার ফ্রেম দিয়ে চালিয়ে ওটা আমি একটুখানি হয়তো আমি মিডিয়ামটা অতটা ভালো বুঝতাম না। তো পেন্ডুলাম, তারপরে অবভিয়াসলি পেন্ডুলাম বেরোলো, সাবজেক্টটা ওরকম ছিল এবং ওটা সেই সময় কিছু করলো না। তখন একটা বয়সটা খুবই অল্প, আমার খুবই মনে হলো যে তাহলে আমি ফালতু ট্রাই হয়েছিল আর করব না, আমি এটা অন্য কিছু করব। তো আমি একটা স্কুলে পড়াতে চলে গেছিলাম। এর পেছনে একটা অন্য গল্প আছে যে আমি কেন আর সেই সময় করতে চাইনি। কারণ 2013 সালে আমার একটা, যখন আমরা শ্যুট করেছি 11-12, 13তে পুরো আমরা পোস্ট প্রোডাকশন করেছি, কিন্তু 13টা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা সময়। কারণ সেই সময় খুব ম্যাজিক্যালি 3টে জিনিস একসঙ্গে আমার কাছে এসে পৌঁছলো। আমার একজন খুব ভালো বন্ধু, ও আমার একটা বই দিল, বইটার নাম দেবযান। আচ্ছা। আমার দিদিকে একজন ফিজিক্স পড়াতেন, ফিজিক্স মানে কম্পিউটার সায়েন্স পড়াতেন ভদ্রলোক, তিনি আমাকে একটা বই দিলেন। বইটার নাম হচ্ছে দিব্য জীবন, শ্রীমৎ অনির্বাণের অনুবাদ করা লাইফ ডিভাইনের দিব্য জীবন। আর আমাকে যে কম্পিউটার দেখতেন আমার বাড়ির, সে এসে আমাকে একটা ডিসকভারি একটা সিরিজ হতো হকিংসের, একটা ডিসকভারি সিরিজ হতো থিওরি অফ এভরিথিং, ওটা দিলেন। তো আমার এই 13টা কিছু তেমন করার ছিল না, কাজ ছিল না, চাকরি ছেড়ে দিয়েছি, খুব আটকে পোস্ট প্রোডাকশন হচ্ছে। তো আমার রুটিনটা ছিল আমি সকালে উঠে ওই দুপুরে খাওয়ার আগে অবধি দিব্যজীবনটা পড়তাম, খেয়ে দিয়ে উঠে আমি ওই এটা পড়তাম, দেবযানটা পড়তাম, আর রাত্রে খাওয়ার পরে এটা দেখতাম একটা করে এপিসোড। তো আমার কাছে পুরো মানুষটা আমি বদলে গেলাম, মানে আমার জীবনের যত ভেতরের নয়েজ, যত সমস্ত কিছু সব মনে হলো যে আমি যে উত্তরগুলো চাই সে সব উত্তরই আমি পেয়ে গেছি। সেই উত্তরটা হচ্ছে যে আমি কেন, বা কেউ কেন, বা এভরিথিং, মানে থিওরি অফ এভরিথিংয়ের মতন আমার যা যা প্রশ্ন ছিল আমি সব উত্তর পেয়ে গেছি, আর কোনো আমার কাছে প্রশ্ন নেই। তারপরে পেন্ডুলাম রিলিজ হয় এবং সেটার একটা সেটব্যাক, কিন্তু আমার তখন আর ইচ্ছা করছে না এটা করতে। তখন আমার মনে হলো যে আমি কি করা যায়। তো আমি আমার স্ত্রী সেই সময় একটা নর্থ বেঙ্গলের স্কুলে পড়াতে চলে গেছিলাম। তো ওখানে মাস 8-9 যখন পড়াচ্ছি, তখন আমার এক বন্ধু আমাকে একটা টরেন্ট থেকে ডাউনলোড করা একটা মাসানের কপি পাঠায়। আচ্ছা। আমি ওটা ওই নর্থ বেঙ্গলে বসে দেখি এবং দেখে আমার খুব কষ্ট, আমি খুব কান্নাকাটি করে আমার তখন মনে হলো যে না, এটা আমি অনেক বেশি ভালোবাসি ছবি বানাতে বা গল্প বলতে। তখন আমি স্কুলের সঙ্গে কথা বলে ফিরে আসি। এখানে ফিরে আসার পরে একটু লড়াইটা কঠিন ছিল, কারণ পেন্ডুলামও খুব নিশ এবং এত বেশি লোকে ব্যাপারটা নিয়ে এত ইন্টেলেকচুয়ালাইজ করে ফেলেছে যে ইন্ডাস্ট্রিতে যারা কাজ দেন তারা সবাই ভয় পেয়ে আছে আমাকে, যে ওকে তো ব্যাপারে ও কী বলে কিছু বুঝি না টাইপের। কিন্তু অতটাও কিছু দুর্বোধ্য বিষয় ছিল না। যাকগে কী করব তখন কিছুই জানি না। তো সেই সময় জি অরিজিনালস অনেকগুলো সবাই লঞ্চ করলো, অনেকগুলো ছবি করছে, আইডিয়াস প্রডিউসার। তো আমাকে একজন নিয়ে গেল, একজন সিনিয়র ডিরেক্টর দাদা, সৌমিক চ্যাটার্জি, উনি আমাকে নিয়ে গেলেন। তো আমার একটা গল্প লেখা ছিল আগে রাধিকা আপ্তের মতন একটা গল্প, ছোট্ট 2.5 পাতার একটা গল্প লেখা ছিল। আমি গেছিলাম, উনি একটা ছবি করবেন, তার স্ক্রিপ্টটা আমি লিখবো বলে। তার স্ক্রিপ্টটা সব শোনানো হয়ে গেল। এবার তার স্ক্রিপ্ট নিয়ে কথা যখন হয়ে গেছে, তখন আমি হাত তুলে বললাম আমার একটা গল্প আছে, আমি কি শোনাতে পারি? তাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন, প্রডিউসার ছিলেন। আমি বলছি হ্যাঁ বলো, তোমার কি গল্প? আমি হড় করে পুরো লোডশেডিংয়ে 2.5 পাতা গল্পটা বলে দিলাম। তাতে অত্যন্ত পুলকিত হলেন উনি, এবং
উনি বললেন যে আমরা এরকমই তো একটা গল্প খুঁজছিলাম, এবং জি অরিজিনালস আর বাকি যে ছবিগুলো হয়েছে আমি জানি না সেগুলো মানে কীভাবে হয়েছে। এই ছবিটার ক্ষেত্রে এটা উনি এত প্রোটেক্টিভ হয়ে গেলেন, উনি বললেন যে হাত লাগবে না কোনো কিছুতে। জেনারেলি চ্যানেলেরও একটা ফিডব্যাক থাকে স্ক্রিপ্টের হাবিজাবি, উনি ওখান থেকে ভার্ডিক্ট দিলেন এই ছবিটা কোনো হাত লাগবে না। কিন্তু এটাও ঘটনা আমার এখানে স্বীকার করতে হবে, যারা লোডশেডিং দেখেছেন কি জানি না, ছবিটায় উনি একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার ঢোকায় নটনদা বলে। উনি পুরো গল্পটা শুনে বললো খুব ভালো, কিন্তু এই যে ছেলেটি যাচ্ছে অতল, আমাদের ছোট ছেলেবেলা পাড়ায় আমার দাদা থাকতো, যে আমাদের নোহল সব কিছু এরকম একটা দাদা তুমি দাও, একটা নটনদা একটা বুবাইদা। আমি তখন ওনার কথায় এই ক্যারেক্টারটাকে ঢোকাই, এবং এখন যখন কেউ ছবিটা দেখতে চায় কেউ ভাবে যে এটা কী করে গল্পটা ওকে ছাড়া ছিল, কারণ সব সূত্রগুলো কিন্তু প্যাক ক্যালকুলেট করে মিলিয়ে দেওয়া যায় গল্প লেখার ইয়েতে। কিন্তু তারপরে ওই যা স্ক্রিপ্ট ছিল ওইটা আমরা শ্যুট করি, এবং ছবিটা রিলিজ ছিল ডিসেম্বরে বা পরের বছর। হঠাৎ কী হলো ওটা বেরিয়ে গেল সেপ্টেম্বরে। ও তারপরে ছবিটা খুব ভালো লাগলো লোকের, কিন্তু তারপরেও যে আমি মানে কি করব, মানে কি ছবি করব আমি জানি না। কিন্তু রেনবো জেলি স্ক্রিপ্ট কিন্তু তার আগে লিখে ফেলেছি আমি। আচ্ছা, মানে গল্পটা স্ক্রিপ্ট লিখিনি, গল্প তার আগে লেখা আছে, কিন্তু এটা আমি জানি যে এটা আমি টেলিভিশনে করব না, কিন্তু এটাই যে পরের ছবি হবে আমি জানি না। রাইট। তো সেই সময় আমি কি তখন আমার পেন্ডুলামের সূত্রে সৃজিতদার সঙ্গে অল্প আলাপ হয়েছিল, তো ও তখন জুলফিকার করছিল। ও তখন আমাকে একদিন ফোন করলো, অনেক রাতে ফোন করে আমাকে বললো আমাকে একটা হেল্প করবি, কী ব্যাপারে, আমার সেকেন্ড ইউনিট কি তুই করবি, মানে তো তখন আমি মানে লোডশেডিংও রিলিজ হয়ে গেছে, পেন্ডুলাম তো হয়েই গেছে, তুই কি কর, মানে আমার খুব দরকার, কারণ আমি চাইছি যে এরকম একটা অন্য পার্সপেক্টিভ চাই, অনেক কিছু বললো। তো আমার মনে হলো যে আসলে পেন্ডুলাম যখন রিলিজ করেছিল খুব ইন্টারেস্টিং, গোটা ইন্ডাস্ট্রি থেকে আমি ওকে চিনতাম না। ও পেন্ডুলাম দেখে আমার মানে দেখে না, গানগুলো শুনে ট্রেলার দেখে আমার সঙ্গে যোগাযোগ করে ও অনেক প্রশংসা করেছিল। ওইটুকুই আমার পেন্ডুলামের প্রথম ইগনিশন ছিল, তারপরে লোকের কাছে গেল ছবিটা। তো আমার তখন মনে হয়েছিল দিস এ গুড চান্স টু রিপে দ্য ডিউ। তখন আমাকে অনেকে, আমার এডিটর থেকে শুরু করে অনেকে, এটা কী করছো তুমি, দুখানা ছবি বানিয়ে সেকেন্ড ইউনিট, তখন আমি এটা ভেবে দেখছি না, আমার মনে হলো যেটা আমি যে মানুষটা, আমার এটা করা উচিত, তো আই ডিড দ্যাট। তো ওইটা করার পরে তখন স্বভাবতই মনে হয়েছিল যে একটা SBF এর ছবি করবো, হ্যান ত্যান। তো আমার এখনও মনে হয়, তখন অফিসটা ছিল এই লেক গার্ডেন্সে, আমি একদিন গেছি গটমট করে গিয়ে, আটকেছে আমার দারোয়ান, হ্যাঁ কী ব্যাপার, যে আমার স্ক্রিপ্ট আছে, আমি স্ক্রিপ্ট শোনাবো। বলছি কাকে শোনাবেন? আমি যে শ্রীকান্ত মতো, অ্যাপয়েন্টমেন্ট আছে? না, যান বেরিয়ে যান। আমাকে বার করে দিল, আমার ভীষণ লাগলো হ্যান ত্যান। তারপরে পরবর্তীকালে খুব হাসাহাসি হয়েছে ওটা নিয়ে, কিন্তু তারপরে কী করবো দিয়ে না আমার হঠাৎ মনে হলো রেনবো জেলিটাই করবো, কিন্তু কীভাবে করবো আমি জানি না। দিয়ে প্রডিউসার খোঁজা হলো, একজনকে বলা হলো, সে রাজি হলো, গল্প একটু এদিক ওদিক করতে বললো, তো প্রশ্ন ছিল না করার। আর একজন খুব ভালো লাগলো, তিনি নতুন প্রডিউসার, কিন্তু সে ঘোতনকে তার ছেলেকে বানাবেই, তো সেটা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ আমি তখনও কাউকেই পাইনি। কিন্তু আমি জানি ও নয় ঘোতন, মানে ওটা ঘোতন নয় আর কি। ঘোতন মানে খুবই কষ্টের জীবনযাপন করে, ওই চেহারাটা ঘোতনের নয়। একটা অটিস্টিক স্পেকট্রামটাও আমি বলছি অভিনয় করে নেওয়া যায়, কিন্তু ওর যে ছেলে ছিল তার প্রিভিলেজ চেহারা, শুধু ওবিস না, তার সমস্ত কিছু খুব প্রিভিলেজ, দেখে মনে হয় না সেটা আমি পারবো না করতে, আমি তখন ওটা ক্যান্সেল হয়ে যায়। তো সেই সময় আমি ওই ছবিটা দেখি, বলো যে বিখ্যাত যে ছবিটা আমাদের আফ্রিকায়, যেটা গ্যাংসের ইন্সপিরেশন ছিল, হ্যাঁ সিটি অফ গড। তো সেই সময় আমি সিটি অফ গড দেখি, এবং সিটি অফ গড দেখে না আমি উড়ে গেলাম, এবং তারপরে আমি পড়াশুনো করে দেখলাম যে ও বাবা, এটা তো নিজেরা বানাতে শুরু করে দিয়েছিল। তো এটা কী অদ্ভুত অ্যাড্রেনালিন এলো আমার এখনও মনে আছে। যেহেতু লোডশেডিং এডিট করেছিলেন অর্ঘদা, আমি অর্ঘদাকে ফোন করে বললাম, অর্ঘদা আমি ছবি বানাবো, নিজেরাই বানাবো, আপনি করবেন ছবিটা? তো তুমি আচ্ছা হ্যাঁ আমি করতে পারি, কিন্তু কি, ঠিক আছে আমি পরটা দেখে নিচ্ছি। তারপরে নিজেদের কিছু টাকা পয়সা দিয়ে একটুখানি ধার নিয়ে করা সুদে ছবিটা করার হলো। তো গান প্রথমে ঠিক হলো, কারণ গানগুলো ইম্পর্ট্যান্ট ছিল, গান কে গাইবে। যে আমি পেন্ডুলাম থেকেই মৌসুমীর দিকে চিনতাম,
তো প্রথম মৌসুমীদের কাছে গেলাম, তো মৌসুমীদের গানটা গাওয়ার জন্য আমি আর নবারুণ গিয়ে, নবারুণ প্রথম মিউজিক ডিরেক্টর হিসেবে আসছে, নবারুণ মৌসুমী ভৌমিক, একটা খুবই ভয়ের ব্যাপার। তো আমরা গানটা গিয়ে শোনালাম, তাতে উনি রাজি হলেন, দিয়ে বললো যে বা এটা কীরকম গল্প। আমি তখন বললাম আমি গল্পটা শুনিও। তো আমি খুব ভালো, তখন তো পারলে যত লোককে শোনাবো তত ভালো লাগছে, কারণ প্রশংসা শুনতে ভাল লাগছে। তো মৌসুমীদি গল্পটা শুনে আমাকে প্রথম বললো তোমার ঘোতন কে হচ্ছে। আমি তখন বললাম এখনও পাইনি। বললো আমার কাছে একটা ঘোতন আছে, তুমি দেখবে। কারণ মহাব্রত যে শামিল বলে যে স্কুলটায় পড়তো পাঠ্যভবনে ঢোকার আগে, সেই স্কুলে মৌসুমীদি ইংরেজি পড়াতে যেতেন। আচ্ছা। তো মৌসুমীদি আমাকে মহাব্রতকে, আমার কাছে মহাব্রতকে পাঠায়, এবং তারপরে মহাব্রতকে আমার মনে হলো যে না একদম এইটাই ঘোতন। তো তারপরে মহাব্রতকে তৈরি করার যে যুদ্ধ শুরু হয়, এবং মহাব্রতকে বিভিন্ন রকম, মহাব্রত যে প্রথম সমস্যাটা ছিল, আমি যখন সিলেক্ট করলাম মা আমায় ফোন করে বললো মহাব্রত কিন্তু মুখস্থ করতে পারে না, তুমি ডায়ালগ কি করে বলবে। ওটা আমার কাছে ইস্যু নয়, কারণ ও যদি অর্ধেক করেও ডায়ালগ মনে থাকে আমি ওটা করিয়ে নেব। তখন ওর মা বললো ঠিক আছে আমি দেখছি। আমার মনে আছে ওর মা ওকে নিয়ে কিছু কিছু ডায়ালগ মুখস্থ করিয়ে পাঠাতো আমার কাছে। আর আমরা অন্যরকম, কারণ মহাব্রত তখন ফিজিক্যালিটিটা আরেকটু মানে কি বলবো আড়ষ্ট ছিল। আর মহাব্রতর যে মুখটা, মানে মহাব্রতর ক্যারেক্টারটার সঙ্গে ঘোতনের এক্সপ্রেশনাল ক্যারেক্টারটা খুব অ্যান্টাগনিস্টিক অপোজিট একটা ব্যাপার। মহাব্রত খুব গম্ভীর, নাম স্টিফ, নাম চোখটা অর্ধনে বা ভ্রুটা ইয়ে, আর ঘোতন একটু সবে একটু আমেজ, একটু বড় বড় চোখ। তো সেই সময় আমি কি করা যেটা আমি আমার সার্চ করতে করতে দেখলাম একজন ভদ্রমহিলা, তিনি স্পেশাল চাইল্ডদের ট্রেনিং করান। তো উনি না স্মাইলিতে কথা বলেন, মানে স্মাইলি এঁকে এঁকে বোঝানোর চেষ্টা করে। তখন আমার মনে হলো এটা তো দারুণ একটা টেকনিক হতে পারে অভিনয় শেখানোর জন্য। তো আমি ওরকম 6-7টা স্মাইলি, অ্যাংরি, স্যাড, আমেজড, লাফটার, স্মাইল, হ্যাঁ স্মার্ক, এরকম একে দিয়েছিলাম। স্মাইলি 1, স্মাইলি 2, স্মাইলি 3। আর আমাদের যখন ওরকম চেঞ্জ অফ এক্সপ্রেশন আসবে আর কি ডায়ালগের ভিত্তিতে, আমি পেছন থেকে স্মাইলি 1, স্মাইলি 4, স্মাইলি 7, স্মাইলি 2 এরকম হতো। তো এই প্যাটার্নটাই মহাব্রত আর কি শিখলো অভিনয়টা। তো তারপরে আমার খুব ভালো লেগেছিল এইটা ভেবে যে আমি নিজে খুব হুমায়ুন আহমেদ পড়ে বড় হয়েছি, কারণ আমার হুমায়ুন আহমেদ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা রয়েছে যে সে এমন একটা লোক যে সেই ক্রাফটটার সর্বোচ্চ উচ্চতাটা জানে, তারপর গোটা দিন সে সেই ক্রাফটটার 1-2% ব্যবহার করে সময়টা কাটায়, কারণ তাতেই হয়ে যায়। 4-5 বছরে একটা করে সে তার ক্রাফটের অনেকটা ব্যবহার করে একটা কিছু প্রডিউস করে, বাকি সবসময় সে ফেলাছোড়া করে। মানে হুমায়ুনের বেশিরভাগ লেখাই ওয়ান টাইম রিড, আর সেটা করেই তার সাম্রাজ্য বিস্তার করেছে। কিন্তু সে যে ক্রাফটটা কি অসামান্য জানে, তার কিছু কিছু ছোঁয়াচ কিছু কিছু লেখায় সে রেখে গেছে বোঝার জন্য। অটিস্টিক স্পেকট্রামের সঙ্গে বা এই রকম আরও অনেকগুলি জায়গার সঙ্গে, মানে আমি তোমাকে বলছি যে সঞ্জীব চট্টোপাধ্যায়ের যে কিশোর কিশোরীরা সঞ্জীবের গল্পে, তারা কিন্তু সে অর্থে কেউ শারীরিক বা মানসিকভাবে তেমন কোনো চ্যালেঞ্জের শিকার নয়। সেভাবে দেখতে গেলে আমরা যাদের এপার বাংলায় পড়ে বড় হয়েছি তাদের কোনো ক্যারেক্টারই নয়। কিন্তু তুমি যদি পড়ো এই শুভ্র, এই আচ্ছা শুভ্র তার জ্যোতি, চোখের জ্যোতি আস্তে আস্তে চলে যাচ্ছে, এটাই তার চ্যালেঞ্জ। এবার তার জীবনটা, শুভ্রর জীবনটা যেভাবে এগোয় এবং সেখানে নানা রকম গল্প তৈরি। পলাশের একটা পায়ের প্রবলেম ছিল, পলাশের একটা পায়ে প্রবলেম ছিল ঠিক, কিন্তু সেটা শারীরিক। মানে একটা শারীরিক, আমি বলতে চাইছি যে সামগ্রিকভাবে অটিস্টিক স্পেকট্রামের মধ্যে সে স্পেশাল চাইল্ড হয়তো সেভাবে আমি বলতে পারবো না, কিন্তু হুমায়ুনের এমন অনেকগুলি ক্যারেক্টার আছে যা এবং সরাসরি অটিস্টিক স্পেকট্রামের মধ্যে রয়েছে, এমন ক্যারেক্টারও রয়েছে। তারপর একটা লম্বা সময়, এখন কি হয়, ছবি তৈরি হলে এদের বা লেখা হলে এই মানুষদের প্রতি একটা বিরাট অনুকম্পা, সিম্প্যাথির জায়গা থেকে হয়, সেগুলো খুবই আমার মতে ডিসরেসপেক্টফুল। কিন্তু একটা ছবি যেখানে তাকে আমারই বন্ধু হিসেবে দেখানো হচ্ছে, তাকে কোনো আলাদা করে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না, তার গল্পটাই বলা হচ্ছে, সেটা আমি হুমায়ুন আহমেদের পর আবার দেখলাম তুমি রেম্বোজলির মধ্যে দিয়ে এটাকে ইন্ট্রোডিউস করলে।
এইটা আমার কাছে একটা খুবই বড় পাওয়া। বাংলায় বলছি, আমাদের এখানে বলছি, আমার কাছে এটা খুবই বড় একটা পাওয়া ছিল। ফলে তোমার ছবির মধ্যে দিয়ে আমারও একটা জার্নি শুরু হলো। এবং সত্যি কথা বলতে পাতাল ঘরের পর ছোটদের পৃথিবী, বিস্ময়ের পৃথিবী, ঠিক ছোট মানে শিশু নয়, অবলা নয়, কিশোর কিশোরী, যেখানে ফ্যান্টাসিটা অনেক বড় হয়ে থাকে, ফ্যান্টাসি রয়েছে, তার সঙ্গে সায়েন্স রয়েছে, ফিকশন রয়েছে, সবটা মিলে একটা মায়া জগৎ। সেটা রেমবো জেলিতে আমাকে খুব হন্ট করেছিল। আর আরেকটা জিনিস হন্ট করেছিল যে ফুড, মানে ফুড ফ্যান্টাসি, খাবারকে ওইভাবে ব্যবহার করা যায়, সেটা আমি এর আগে কখনো দেখিনি। তুমি কি করে এটা কনসিভ করলে, মানে এই আইডিয়াটা, তুমি কি এই ধরনের কিছু লেখালেখি পড়েছো? এই যে ফুড ফিকশন, ফুড ফ্যান্টাসি, এটা কি করে এলো? এটা আমি বলি 2013 সালেই, ওই যখন মানে আমার পড়াশোনাটা শুরু হলো আর কি, যখন তুমি শ্রীমত অনির্বাণ, শ্রী অরবিন্দ পড়া শুরু হলো, শ্রীমত অনির্বাণ পড়ছি আমি, সেই সময় না আমার একটু আমি মানে অনেক কিছু টুকটাক ঘাঁটতে রেফারেন্স ঘাঁটতে আমি খুব হালকা আয়ুর্বেদ নিয়ে নাড়াচাড়া আমি করছিলাম। আচ্ছা, আয়ুর্বেদে এইটা একদম মানে স্পষ্টতভাবে মুড ভ্যারি করছে এবং কী খাবারে এবং তার কিছু চেতনাগত গুণের কথা বলা হচ্ছে, মানে শুধু পিত্ত কফ বট নয়, মানে অপূর্ব ব্যাখ্যা আছে। তো আয়ুর্বেদে একটা লাইন ছিল, মেক ফুড ইয়োর মেডিসিন, ডু নট মেক মেডিসিন ইয়োর ফুড। এবং তারপর আর ঢুকছে যে কিভাবে, এবং একটা জায়গায় বলছে ওরা হলুদ তো অ্যাস্ট্রিজেন্ট বলে একটা সাতটা স্বাদের একটা স্বাদ আছে অ্যাস্ট্রিজেন্ট, হলুদকে ওরা বলছে ট্রুথ এলিমেন্ট। তখন বলছে কেন? খুব সুন্দর একটা ব্যাখ্যা, খুব ওপর, কিন্তু ব্যাখ্যাটা এরকম, ধর তোমার কেটে গেলে তুমি হলুদ লাগাচ্ছ, বা যাই হচ্ছে মানে শরীর খারাপ যেখানে হচ্ছে, বা কোনো জেনারেলি কেটে গেলে হলুদ লাগাচ্ছে, এবং দ্যাট ইজ কামিং ব্যাক টু ইয়োর অরিজিনাল থিং, দ্যাট ইজ মেন্ডিং। অ্যাস্ট্রিজেন্টের একটা ভাগে, আমি জাস্ট খুব ছোট্ট করে বলছি, তো ওইটা দিস ইজ এ ট্রুথ এলিমেন্ট, ওই শব্দটা আমাকে খুব হন্ট করেছিল। কারণ আমি তখন যেহেতু শ্রী অরবিন্দ খুব মন দিয়ে পড়ছি, তখন ট্রুথ কনসিয়াস ব্যাপারটা আমি খুব ফলো করার চেষ্টা করছি। ওইখান থেকে আমার মনে হলো যে তাহলে এমন একটা খাদ্য যদি হয় কারোর মন বদলাতে পারে, ওখান থেকে রেনবো জেলির কনসেপ্টটা আসে। এবং তারপর আমি ব্যাক ক্যালকুলেশন যখন শুরু হলো, একটা টেস্ট তৈরি হলো, তাহলে তার এক রকম এক্সপ্রেশন, এবং ওখানে যে হয়তো অতটা আমি জানি না কতটা পরিষ্কার করে বোঝানো গেছে, কিন্তু শুরুর দিকে 3টেতে তো আছে, একবার ডেগে যাচ্ছে মিষ্টি খেলে, ওগুলো আয়ুর্বেদে কিন্তু ডিটেলে বলা আছে। তো ওটা আমাকে অ্যাকচুয়ালি ওইটা পড়তে গিয়ে মাথায় এসেছিল। আমি কোনো টেক্সটটা তখন তুমি এই রেফারেন্সগুলো আমি আসলে আমার পড়াশোনাটা অতটা গভীর নয়, কিন্তু আমি এইগুলো যেখানে সাইনগুলো পেয়েছি, ওই আমি বললাম না মেট্রিক্সটা ফলো করার চেষ্টা করি, আমি ওখান থেকে বোঝার চেষ্টা করছি। তো আমি সেরকম করে এই গল্পটা লেখা, তখন গল্পটা এরকম ছিল না, তখন একটা অন্য একদম গল্প ছিল। কিন্তু তারপরে আস্তে আস্তে যখন গল্পটা আরেকটু ফ্লেশ আউট করলো, তখন আমার মনে হলো একটা চাইল্ড ক্যারেক্টার, তখন চাইল্ড ক্যারেক্টার ছিল না, চাইল্ড ক্যারেক্টার আর ভালো হয়। প্রথমে গন্ডারিয়াই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল, শুরু করেছিলাম গল্পটা। তারপরে বাচ্চাটা যখন এসে গেল, তখন গল্পের আঙ্গিকটা বদলে গেল, পাল্টে গেল। তুমি এটাকে বই হিসেবে পাবলিশ করার কথা ভাবনি কেন? আমার স্ত্রী অনেকবার আমাকে বলেছে, বই হিসেবে ভাবিনি কখনো, মানে আমার গ্রাফিক নভেলও আমার মনে হয়েছিল। কিন্তু আমার একটা জিনিস মনে হয়েছে যে আমি যখন কোনো মিডিয়ামকে অ্যাপ্রোচ করি, সেই মিডিয়ামটার একটা নিজস্ব গুণাবলী আছে, এবং সেই গুণাবলীটা তুমি যদি সম্পূর্ণ এক্সপ্লয়েট না করতে পারো, আমার মনে হয় এটা, তাহলে আমি কেন করছি ওটা। আমার যে জন্য এখন আমি সিরিজ করিনি কখনো, আমি 7টা ফিচার ফিল্ম বানিয়েছি কিন্তু সিরিজ করিনি। আমার অনেকবার সিরিজ করার কথা হয়েছে, আমি চেষ্টাও করেছি, কিন্তু সিরিজ করে উঠিনি। তার চেষ্টা করেছি মানে লিখে চেষ্টা করেছি, কিন্তু আমি বুঝতে পারছি যে এই গল্পটা যেটাই লিখছি সেটা অ্যাকচুয়ালি একটা সিনেমা টেনে হয়ে বড় করা হচ্ছে, এটা একটা সিনেমা টেনে বড় করা হচ্ছে। সিরিজের অ্যাকচুয়ালি গল্পটা যে, এটা আমি খুব ভেগ কথা বলছি, কিন্তু মানে আমি কথা বোঝাতে পারছি না, কিন্তু আমার মনে হয়েছে যে সিরিজের মানে ব্রেকিং ব্যাড কেন সিনেমা হতে পারে না, এটা নিয়ে অনেকক্ষণ আলোচনা হতে পারে।
যে জিনিসটা সিনেমা হতে পারবে না, তবেই সেটা আমার কাছে মনে হচ্ছে যে খুব মহৎ সিরিজ হবে। মানি হেস্ট কি সিনেমা হতে পারে? আমি মানি হেস্ট দেখিনি। আচ্ছা, আমি মানি হেস্ট দেখিনি। আমি বলছি তোমাকে, ধরো কি আমার যেমন সেক্রেটও মনে হয় যে সিনেমা হতে পারে, খুব ভালো সিরিজ। হ্যাঁ, সেক্রেটও কিন্তু সিনেমা হতে পারে। আমার মনে হয় এটা আমি ঠিক আগের এপিসোডেই সম্ভবত জয়রাজের সাথে আড্ডার সময় বলছিলাম, আমার এটা মনে হয় এটা খুব সহজ থিওরি আছে যে কোনটা কি হতে পারে, বা আমি যেটা করলাম সেটাকে আর কোনো জায়গায় ট্রান্সফার করব কি করব না সেই সিদ্ধান্তটার পেছনে একটা স্ট্রেট লাইন লজিক আছে। সেটা হলো যে কোনো শিল্পই আসলে চূড়ান্ত উৎকর্ষ ছবে তখন যখন সেটা ট্রান্সফারেবল থাকবে না, আর নন ট্রান্সফারেবল। অর্থাৎ আমরা পথের পাঁচালী পড়ি এবং পথের পাঁচালী দেখি, কিন্তু আসলে যে পথের পাঁচালীটা পড়ি সেটা তো দেখি না, সম্পূর্ণ একটা অন্য জিনিস দেখি। তার কারণ হলো বিভূতিভূষণ যেটা করেছেন সেটাকে অন্য কোনো মিডিয়ামে ট্রান্সফার করাটা প্রায় অসম্ভব। ঠিক বলছো। কমল কুমারের নিম অন্নপূর্ণা কি কেউ কখনো কোনো ছবিতে সেটাকে করতে পারবে, ট্রান্সফার করতে পারবে? ঠিক বলছো তুমি। আমি বিভূতিভূষণের ক্ষেত্রে বলছি বলে আমি তোমায় বলি, আমার পথের পাঁচালী কিংবা অন্যান্য লেখাগুলো এতটা মনে হয়নি, একদম আমি যে লক হয়ে যাবে, লক হয়ে যাবে, যেটা আমার দেবযানের ক্ষেত্রে মনে হয়েছে। আমার খুব ফেভারিট আচ্ছা, দেবযান আছি ফেভারিট হোক না হোক অর্ক, দেবযান আমি জানি না, মানে আইজেনস্টাইনকে দিল, আইজেনস্টাইন সেটা সিনেমা করার ডিসিশন নেবে, অথচ অত দৃশ্য। হ্যাঁ, ওই ঘাটে বসে রয়েছে, অত দৃশ্য আজকে তো ভিএফএক্স তো এই জায়গায় চলে গেছে, ধরে নিচ্ছি আমি যে ক্যামেরুনও যদি আমি ধরে নিচ্ছি, তো ক্যামেরুনকে দেবযান দেওয়া হয়, একটা প্রডিউসার যদি অনুবাদ করে দেয় ক্যামেরুন, কারণ ও যে ওই চেতনার যে দৃশ্য তৈরি করছে সেইটাকে একটা স্ক্রিনে দেখিয়ে অনেকগুলো লোকের কাছে পৌঁছে দেওয়া অসম্ভব, ওটা খুব কঠিন, অসম্ভব। এবং ওটা হচ্ছে একটা 1-to-1 কমিউনিকেশন। দেবযান কেউ ভিড়ের মধ্যে বসে পড়তে পারবে না, সম্পূর্ণ নিস্তব্ধতার মধ্যে ওটাকে তোমাকে এমব্রেস করতে করতে যেতে হবে একদমই। এবং তুমি একবার এমব্রেস করে ফেললে আর হারাতে পারবে না। আমি তোমায় বলছি, এক্ষুনি দৃশ্য মনে পড়ছে, প্ল্যাটফর্ম বলে একটা সিনেমা নেটফ্লিক্সে খুব বিখ্যাত হয়েছে, যেখানে খাবার রেখে দিলে খাবার চলে যায়। হ্যাঁ, প্ল্যাটফর্মকে অনেকে আমাকে বহু ব্যাখ্যা আছে, রাজনৈতিক ব্যাখ্যাও লোকে করেছে। আমার কাছে একটা এত আধ্যাত্মিক ছবি লেগেছে প্ল্যাটফর্ম, কারণ আমার কাছে 7টা মানে ওই নিচের স্তর ওপরের স্তর ওঠার গল্পটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আমি প্ল্যাটফর্ম দেখে যে চমকে গেছিলাম, এটা আমি দেবযানে বহু আগে পড়ে নিয়েছি। ঠিক, যেখানে আপেল রেখে দিত ওই আশ্রমে এবং সময় চলে গেল, আপেলটাও চলে গেল। ঠিক, কিন্তু ওই অভিজ্ঞতা আমার প্ল্যাটফর্ম দেখে হয়নি, প্ল্যাটফর্মে ওই দৃশ্যটা দেখা হয়নি যে যে খাবারটা পুরনো হয়ে গেল, নেবে গেল, কিন্তু আমি বলছি মানে লক হলো না বিষয়টা। মানে আরণ্যক অব্দিও ঠিক আছে, কিন্তু দেবযান একটা ওই মানে অধি আত্মিকতা, বাকিগুলো আত্মিকতা, এটা আত্মিকতারও এক ধাপ অধিক। এটা সত্যি দেবযানের ক্ষেত্রে তাই। এবং ওইটাই সিনেমা করব কি সিরিজ করব, সেইটা বোধহয় একটা আসলে সচেতন সিদ্ধান্ত হওয়া উচিত। মানে আমি যদি আর্কিটেকচার, সব কিছু বিজ্ঞান আছে, আর্কিটেকচারালি যদি বলি সাইন্টিফিক্যালি, যে যেখানে আমরা তুলি হাই পয়েন্ট, এত মিনিটের মাথায় গিয়ে ফার্স্ট হাই পয়েন্ট আসবে, কারণ প্রথম টাইটেল কার্ডের আগে একটা আসবে, টাইটেল কার্ডের পরে একটা নতুন আমরা কাউন্টার প্যাচ করব, তারপরে মাঝখানে গিয়ে 1বার 2বার 3বার আসবে, লাস্টে গিয়ে হাই পয়েন্ট। এটা আমার মানতেই হবে। রাইট। এইটা যদি আমাকে নেক্সট এপিসোড দেখানোর জন্য করতে হয়, তাহলে আমি সিনেমা বানানো বেটার। কিন্তু তোমাকে এই হাই পয়েন্ট গুলো যদি তোমার গল্প ওই হাই, যদি এরকম গল্প হয় যে ওই প্যাটার্নটা ছাড়া গল্পটা জমবে না, তখন গিয়ে তবে সিরিজটা সার্থক হয়। এবং আমি সে কারণেই মানি হিস্টের কথা বললাম, শেষের একটা সিজন বা 2টো সিজন বাদ দিলে তোমার গোটা মানি হেস্টটা দেখে মনে হবে যে এটা আসলে সিনেমা হয় না, এটা ওইভাবেই গোটা গল্পটাকে ক্রাফট করা, যে গল্পটায় আপ আর ডাউন চলছে, ফ্ল্যাট চলছে, আপ হচ্ছে, ফ্ল্যাট চলছে, গল্পটাই ওটা ডিজার্ভ করে, সেভাবেই করা। সেটা একটা বিরাট অর্থনীতির লগ্নিও রয়েছে তার পেছনে, প্রচুর বড় বড় মস্তিষ্ক রয়েছে, সেটা মানে অনেকগুলো দেশে অনেকগুলো ভাষায় সাকসেসফুলি রান করতে পেরেছে। আমরা এখানে বসে ভাবনার ওই বিস্ফোরণটাই হয়তো ভাবতে পারবো না যে কত লোকের মাথা মিললে ওই জায়গাটা। বা আমি তোমাকে এক্ষুনি নাম বলছি 3 body প্রবলেম। রাইট, 3 body প্রবলেমে আমি অনেকটা দেখেছি যে এই যে মানে যে ব্র্যাকেটগুলো ফলো করতে হয়, ব্র্যাকেটগুলো গল্পটার ন্যারেটিভ
গল্পটাকে সাপোর্ট করছে, গল্পটার ন্যারেটিভ ব্র্যাকেটে ফিট করছে না। এখানে হাই পয়েন্ট, এখানে এইটা গল্পটাকে সাপোর্ট করছে, গল্পটা ওখানে গিয়ে ফিট করছে। রাইট, সেটা তো হতে পারে না, শর্তটা উল্টোটাই হওয়া উচিত। তোমার ভূতের সঙ্গে যোগাযোগ কবে থেকে, কিরকম ভূতের সাথে? ভূতে আমি ছোটবেলা থেকে খুব ভয় পেতাম। আচ্ছা। এখনো অতটা আর পাই না, কিন্তু ছোটবেলাতে ভূতের ভয় ছিল, ভূতে বিশ্বাস। মানে আমার ছোটবেলা থেকে আমার বাড়িতে ঈশ্বর বিশ্বাসটা না খুব অর্গ্যানিক্যালি এসছে। মানে আমার বাবা একজন খুব পড়াশোনা করা একজন লোক, এবং আমাদের বাড়িতে শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে খুবই মানা হয়, পুজো করা হয়। কিন্তু আমার বাবা কোনোদিনও কোথাও দীক্ষিত হননি, কোনো মিশনে কখনো যাননি, কিন্তু জাস্ট এমনি এসছে অর্গ্যানিক্যালি। তো আমার কাছে ঈশ্বর চেতনাটাও ছোট থেকে খুব মানে পুজো আচ্চার থেকে অনেক দূরে আর কি। মানে আমার এখনও মনে আছে যখন আমার প্রথম পইতে হয়, তো পইতে হওয়ার পরে সেই পইতের সমস্যাটা কি, পইতে ওই সেই ঘামে ভিজে একটা বিচ্ছিরি গন্ধ হয়, ছিঁড়ে যায়, বিচ্ছিরি ব্যাপার। তো পইতেটা ছিঁড়ে গেছে, তখন আমার 1 বছর হয়নি। তো আমার বাড়ির অন্যান্য লোকজন, গুরুজন, আমার মামা বাড়ি, সবার খুব ইচ্ছা ছিল একটা খুব নিষ্ঠা ভরে আর কি ওইগুলো করবো আর কি, ধর্মকর্ম পালন। আমার বাবাকে কখনো পইতে পড়তে দেখিনি আমি। তো পইতেটা ছিঁড়ে যাওয়ার পর প্রথমে আমি বাবার কাছে গেলাম, দিয়ে গিয়ে বললাম যে আমার পইতেটা এরকম ছিঁড়ে গেছে, কী করি বলো, তাহলে একটা পইতে বানাতে পারবে? বাবা বললো ঠিক আছে, যদি ইচ্ছা না করে পড়িস না। তাহলে এই লোকগুলো সবাই যে বলছে মানতে হয়, এই হয়। বাবা খুব ক্যাজুয়ালি বললো, যদি বলবি ঝড়ে উড়ে গেছে। ঝড়ে উড়ে যায় নাকি পইতে? তখন ঝড়ে কী করে উড়বে? তখন বলবি দক্ষিণেশ্বরে একটা পুরোহিত ছিল, সেরকম গেছিল, সে ওখানে পুরোহিতের চাকরি নিয়ে গেছিলো, তারা পইতে খুলে ফেলেছিল। যখন জিজ্ঞেস করা হতো, ও বলতো ঝড়ে উড়ে গেছে। তো সে অনেক মানে বড় অনেক লোক, তাকে লোকে মানে টানে, তাকে কোট করে বলবি আমার ঝড়ে উড়ে গেছে। তো আমার ওই মানে এই সব নর্মস, মানে যা 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 আমার যেটা মনে হয়েছে অর্ক, ধর্ম আর ঈশ্বর খুব অ্যান্টাগনিস্টিক, ডিফারেন্ট একটা জিনিস। আচ্ছা। ঈশ্বর চেতনা তোমায় বলতে পারে কি কি করতে হবে, আর ধর্ম তোমায় বলতে পারে এগুলো করা যাবে না। ধর্ম কোনোদিনও তোমাকে মহৎ কিছু করতে বলবে না, ও খালি বলবে তোমাকে এগুলো করা যায় না। সমস্ত ধর্ম এগুলো করা যায় না, কারণ সেটা পার্সোনাল নয়, কালেকটিভ। ঈশ্বর চেতনা যেহেতু পার্সোনাল, তোমার আধ্যাত্মিকতা মানে কি, তোমার নিজেরকে ছাপিয়ে একটা অন্য আমিতে পৌঁছানো। এ খালি তোমাকে বলে দেবে এই পথে এই পথে এই পথে এই পথে হাঁটলে তুমি হয়তো এগোবে। মানে আমি টেক্সটের কথা বলছি না, ভেতর থেকে উত্তরের কথা বলছি। রাইট। বা যারা জিনিসটাকে ফিল করেছে তারা যা বলে, যারা খুব মানে খুব মহৎ লোক, তারা এগুলো কথা বলতে যা বলবে আমার মনে হয় যে এগুলো করা যায়, আমার মনে হয় এগুলো করা উচিত। কোনোদিনও বলবে না এগুলো করো না, এটা ধর্ম বলে। তো আমার কাছে ধর্ম আর ঈশ্বর ওই জন্য খুব আলাদা, এবং ছোট থেকেই আমার মধ্যে থেকে মনে হয়েছিল যে খুব কাছের, মানে খুবই নেক্সট টু ওয়ান। মানে আমি যেখানে ছবি, মানে এটা বলা ঠিক হবে কিনা আমি জানি না, আমি যেখানে ছবি আঁকা শুরু করেছি, আমার বাড়িতে ঘরটা খুব সরু ছিল। এবার পা ভাঁজ করে আঁকলে না খুব হাঁটুতে ব্যথা করতো, তখন পাটা শটান করে সোজা করে দিতে হতো। আর আমাদের যেখানে ছবিগুলো রাখা থাকতো সেখানে খাঁজ কাটা ডিজাইন ছিল, ওখানে গোড়ালিটা দিলে পাটা লক হয়ে যেত, এবং ওই পাটার সামনে ছবিটা আমি কোনোদিন ফিল করিনি। আমার কাছে কোনোদিন মনে হয়নি যে গায়ে পা লাগা, কারণ আমার কাছে মনে হতো যে পাটা হাতের থেকে আলাদা কেন। ঠিক, মানে এইগুলো খুব আমার ছোটবেলায় মনে হতো। গুরু নানকের ওই গল্পটা আমার দারুণ লেগেছিল, এটা আমার দাদু বলেছিল। আমি ছোট ছোট জিনিস খুলে দেয় না চোখ, আমার বলে গেছে মন্দিরে শুয়ে আছে, মানে পাটা ঘুরিয়ে এসো, কেন এদিকে ভগবান আছে, তখন ও বলছে আচ্ছা কোন দিকে তাহলে রাখবো, তো এইটার মধ্যে উত্তরটা আছে। হ্যাঁ, এইটা হচ্ছে আমি তাহলে কোন দিকে রাখবো তাহলে, আর পা তার মানে ওদিকে কি ভগবান নেই? হ্যাঁ, মানে আমি তো সব দিকেই, তুমি তাহলে কোন দিকে রাখবো, পা কি তাহলে মাথায় তুলো, তো এই জিনিসগুলো আমার কাছে খুব, তো আমার সেই থেকে যে কোনো কিছু অতি প্রাকৃতিক, তো ভূতের আমার বিশ্বাসটা আছে। ভূত পরবর্তীকালে বুঝেছি ভূত তো হবে হয় না কিছু, কিন্তু একটা যে এক্সিস্টেন্স, এই বিশ্বাস আমার আছে। এবং আমি কখন ভূতকে এনকাউন্টার করিনি, আমার শিষ্যেন্দুপুরে ভূতকে এনকাউন্টার করার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেসব বুঝেছি আর হবে না, সেগুলো একদমই মানে হয়তো গল্প কথা, আমি জানি না, এক্সপিরিয়েন্স না করে বলা যায় না। আমার মনে হয়েছে হয়তো ওটা গল্প কথা বা ইলিউশন, কিন্তু না
মানে মানে একটা মানুষের অনুপস্থিতিতে তার উপস্থিতি আমি ফিল করেছি। আচ্ছা, তার উপস্থিতি ফিল করেছি, আমি ফিল করেছি এবং সেটা খুব একাধিকবার ফিল করেছি এবং খুব প্লেজেন্টলি ফিল করেছি। এটা আমি ফিল করেছি, এটা আমি মানে ফিল করেছি। ভূতের প্রশ্নটা করার কারণ ভূতপরি, ভূতে ঢোকার কারণ সাধারণত যেটা হয়, মানে ওয়েস্টার্ন আমাদের যেটা শিখিয়েছে, স্পুকিনেসের সাথে ইনোসেন্সের কোনো সম্পর্ক নেই। স্পুকিনেস মানে হচ্ছে আমার পিলে চমকে যাবে, যত বেশি পিলে চমকাবে তত হিট, তত লোক দেখবে, তত আলোচনা হবে। কিন্তু আমরা, আমাদের সৌভাগ্য, আমরা যেসব ব্রহ্মদত্তী ভূত প্রেত যাদের সাথে বড় হই, যাদের গল্প পড়ে বড় হই, সামহাও বাঙালি ভূত, আমাদের ভূতের সঙ্গে আমাদের ইনোসেন্স একদম মেখে একটা এক শেষ হয়ে যায় এবং সেটা নিয়েই আমরা চলতে থাকি। আরেকটা আমি বলবো, বলবো সেটা হলো যে দেখা যায় যে ভূত মানুষকে তাড়া করে, এটাই তো আমাদের কনসিয়াসনেস। আমরা ভাবি ভূত আমাদের চাপ দেবে এবং আমরা মরে যাব, কিন্তু কখনো কি আমরা ভেবেছি যে মানুষ ভূতকে অ্যাফেক্ট করতে পারে কোনোভাবে, তার উপর একটা প্রভাব, মানে ভূতকে মানুষ ভাবাবে উল্টো দিকটা? এটা তো আমাদের ভাবনার প্যাটার্নটা এটা নয়। আমি তোমার ছবিগুলোর কথা যখন বলছি, আমার কাছে তার ইউনিক জায়গাটা আমি চেষ্টা করছি তোমার কাছে ডেলিভারেটলি প্রেজেন্ট করার। আমার কাছে সব থেকে ইউনিক পয়েন্ট তোমার ছবির যে ভূতের বিহেভিয়ারাল চেঞ্জ, ভূতকে মানুষটা প্রভাবিত করছে। হ্যাঁ, তো ভূতের সাথে তোমার যাত্রাটার কথা আমি সেই কারণে জিজ্ঞেস করছিলাম। একটু বলো ভূতপরি কিভাবে, মানে ভূতপরির মানে আমি তোমায় এই মানে বলাতেই মানে একটা সিন যেটা আমার খুব প্রিয় সিন, সূর্য যখন প্রথম ওকে ছোঁয়, একদম এ তো উল্টো দেখছি গো, ভূতে মানুষকে ভয় পায়, একদম একদম ওইটা কিন্তু একদম গোসাই বাগানে যখন ওই হাল ছেড়ে দিয়ে বললো না যে আমার চাকরি চলে যাবে, ঠিক তুমি আমাকে একটু ভয় পাও, আমার তো চাকরি চলে যাবে, ওইটা আমাকে ভীষণ, হ্যাঁ ওইটা আমাকে ভীষণ এফেক্ট করেছিল যে কি ক্রাইসিস, মানে সত্যি এইটা মানে এটা ভাবতেও কিছু কেয়ারে আছে, ক্রাইসিস তো যে তুমি যদি আমার মানে আমার ভয় না পেলে আমার তাহলে আমার আর কি অস্তিত্বই থাকলো না। তো ওইখান থেকে তো ভূতপরি আমি যখন প্রথম আমার অনেক দিন ধরেই ভূতের ছবি করার ইচ্ছে, কিন্তু আমি জানি না কতটা কি পেরেছি, সেটা তো আমি ঈশ্বর জানেন, কিন্তু আমার মনে হয়েছিল যে আমি একটা ছবি করব যেটা বাঙালি ভূতের গল্প হবে। আই ডিডন্ট নো যে কী জিনিস, কিন্তু আমাদের বাঙালি ভূতের গল্প, মানে খুবই বাঙালি যা যা রেফারেন্স থাকবে, বাঙালি সব জিনিসগুলো থাকবে, তো সেইভাবেই গল্পটা লেখা। তারপরে গল্পটা লিখতে লিখতে তার মধ্যে অনেক সোশ্যাল কনটেক্সট ঢুকে গেছে, অনেক কিছু জিনিস, সিরিয়াস জিনিস ঢুকে গেছে, কিন্তু বাচ্চার সঙ্গে সম্পর্কের জায়গাটা আমার মনে হয়েছিল যে আমরা ছোট থেকে গল্প শুনেছি যে অমুক একটা ঠান্ডা শীতের রাতে হঠাৎ দেখলো ঠাকুমা এসে খাবার দিচ্ছে, বললো যে একটু লেবু হলে তো ভালো হয় মা, বার করে গিয়ে হাত বড় কি করছে, ভূতে ভাবো তার কোনো কাজ নেই, সে হাত লম্বা করে গিয়ে লেবু পাড়ছে। আমি বলছি যে ট্রিভিয়াল ভাবে ভূতকে দেখানো, যারা ওই ক্যাথলিক ভূতের চর্চা করে, যেখানে স্যাটানিক এটা এই প্রধান, যে ভূত মানে সে শয়তানেরই বরপুত্র, হাত বার করে লেবু পেড়ে এনে দেবে, বা অমুক জন গলায় নুনের ডিবে নাকি ঝুলিয়ে রাখে, কান কেটে নুন দিয়ে ভিজিয়ে খাবে। খুব ড্রামাটিক, মানে তার মধ্যে কিছু সুকুমার রায়ের পাঁচ টাঞ্চ মিশে, এটা অপূর্ব অতিলৌকিকতা, অপূর্ব আমার লেগেছিল। তো ওখান থেকে আমার মনে হয়েছিল একটা বাঙালি ভূতের ভবিষ্যৎ আমার খুব প্রিয় ছবি, আমি দেখেছিলাম, কিন্তু ভূতের ভবিষ্যতে যেহেতু মানে বাচ্চাদের ওই দুনিয়াটা ভাবে ছিল না, তো আমার তখন মনে হয়েছিল এই দুনিয়ায় যেভাবে আমি শীর্ষেন্দু পড়ে বড় হয়েছে, এই দুনিয়ায় এভাবেই আসবে। তো ক্রাইসিস পয়েন্টটা কি হবে, যেটা একটা ভূত বুঝতে পারবে না, সবই তো তার বোঝার কথা, ঠিক, কারণ সে যদি দেখতে পায়, তাই পুরো চেঞ্জটা এতদিন দেখেছে, ক্রাইসিস পয়েন্টটা কি হবে, তখন আমার মনে হয়েছিল যে তার ক্রাইসিস পয়েন্টটা হবে ডিপ্রেশন। একটা ছেলে, সে কোনো রকম মানসিক সমস্যায় ভুগছে, সেই মানসিক সমস্যা কাটানোর জন্য তাকে ওষুধ দিচ্ছে ডাক্তার, এইটা একটা ভূত কীভাবে দেখবে, সেটা বুঝতে পারছে না। সে তো মানুষ, সে যে জায়গায় দাঁড়িয়ে আছে, সে বিভিন্ন লোকের মানসিক সব জিনিস দেখতে বুঝতে পাচ্ছে এখন হয়ে, আর তার সময় ওটা ছিল না, মানসিক অবসাদের গল্প, সাইকিয়াট্রিস্টের গল্প ছিল না, সেটাকে কিভাবে নেবে। তো ওইখান থেকে আমার মনে হয়েছিল যে ভূতকে গিয়ে যদি এটা শোনানো যায় যে আমি সাইকিয়াট্রিস্টের কাছে যাই, তার কি হবে। হ্যাঁ,
ওইখান থেকে সিডটা খুব খুব খুবই খুবই আনন্দের। মানে এটা বহু মানুষের সঙ্গে আমি কথা বলে দেখেছি যে তারা কিন্তু ইকুয়ালি আমারই মতো তার চিন্তার অভিনবত্বে তারা বিষয়টা মানে তারা ইমপ্রেসড খুব বিষয়টায়। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, এই যে আমি পক্ষীরাজের ডিমটার কথায় আসছি না, আসবো, কিন্তু এই যে একটা 10 বছরের জার্নি, আমি এটা তুল্যমূল্য 10 থেকে 15 বছরের একটা জার্নি, 1 দশকের একটু বেশি, হুইচ ওয়ান ইউ কনসিডার অ্যাজ সামথিং সিগনিফিকেন্ট? কোনটাকে তোমার মনে হয় তোমার এই যে প্রত্যেকটা কাজের থেকে কিছু লার্নিং হয়েছে নিশ্চয়ই আমাদের যেমন হয়, কোন কাজটাকে, আমি পক্ষীরাজটাকে দূরে সরিয়ে রাখছি, কোন কাজটাকে তুমি মনে করো, যদি আমরা রক্ত রহস্য নিয়ে কথা বলিনি, যেহেতু আমি থ্রিলার নিয়ে একটু আলাদা কথা বলতে চাই, কোন কাজটা মনে হয় মানে অ্যাকর্ডিং টু বাজার নিশ্চয়ই রেমবো জেলি না, অ্যাকর্ডিং টু বাজার ভূতপুরি, অ্যাকর্ডিং টু বাজার ভূতপুরি, ভূতপুরি এখন অবধি সবচেয়ে বাণিজ্যিকভাবে সফল ছবি আচ্ছা আমার করা। আচ্ছা, কিন্তু তোমার নিজের কাছে কোয়ালিটিটিভ আমি পক্ষীরাজ থেকে তো বেরোতে পারছি না, কারণ পক্ষীরাজটা আমার কাছে আমার মনে হয় এখনো অবধি আমার করা সেরা কাজ। কিন্তু ভূতপরিও আমার খুব প্রিয় একটা ছবি, রেনবো জেলিরও আমার খুব প্রিয় একটা ছবি, কিন্তু দুটোরই কিছু কিছু সমস্যা আছে। আচ্ছা, দুটোরই কিছু কিছু সমস্যা, দুটো মানে আমি যখন অডিয়েন্স হিসেবে ছবিটা দেখি, আমি এখনো অবধি জেনারেলি আমি যতগুলোই ছবি করেছি ইনক্লুডিং পক্ষীরাজ, রিলিজের পরে আমি ছবিটার কোনো দিন দেখিনি। আফটার রিলিজ ডে আমি কোনো দিন দেখিনি। আমি আজ অবধি আমার কোনো ছবি হলে গিয়ে দেখিনি। ওই জন্য পেন্ডুলাম প্রথম ছবি দেখতে গেছিলাম, কিন্তু হাফ টাইমে বেরিয়ে, কারণ আমার অনেকের সঙ্গে ছবিটা দেখতে অসুবিধা হয়, হয়তো ভয় লাগে যে রিয়াকশনসগুলো যেরকম ভাবছি না হলে হয়তো মন খারাপ হবে বলে, আর একটা হয় যে মনে হয় যে এটা হলো না। এক্সেপশন পক্ষীরাজ আমি গিয়ে হলে দেখেওছি, আমার মনে হয়েছে ছবিটা ভালো। তো আমার কাছে ভূতপরি আর রেনবো জেলি খুব প্রিয় একটা ছবি, দুটো আলাদা আলাদা রিজন আছে। রেনবো জেলি আমার কাছে খুব প্রিয় তার কারণ রেনবো জেলিতে আমি একদম, ল্যাঙ্গুয়েজটা তো খুব বাড়াবাড়ি শব্দ হবে, ল্যাঙ্গুয়েজ বলবো না, মানে আমি যেটা করতে চাই, রিদম ইজ দ্য রাইট ওয়ার্ড, মানে আমি ছবির রিদমটা আমার মনে হয়েছে আমি রেনবো জেলিতে প্রথম ধরতে পারলাম, যে দিস ইজ দ্য রিদম অফ মাই ফিল্ম, রাইট, এটা আমি প্রথম ধরতে পারলাম। আর একটা জিনিসের জন্য আমার কাছে রেনবো জেলি খুব প্রিয়, রেনবো জেলিতে প্যাটার্নটা হচ্ছে, ন্যারেটিভ প্যাটার্নটা হচ্ছে যে খুব নিবিড় হয়ে যাও। এটা আমার ডিওপিকেও তাই বলা ছিল যে আমরা কাছে যাব, কাছে মানে ফিজিক্যালি ক্যামেরা নিয়ে কাছে বলছি না, যে ওরও জিনিস যেগুলো তার নিবিড়তা গুলোকে আমি কতটা ভিজুয়ালি অডিও দিয়ে ধরাতে পারছি, মানে ডিটেইল। হ্যাঁ, মানে আমি বলছি যখন ওই এসে ঢুকে এসে ঘরে যখন পয়সাটা ফেলবে, হ্যাঁ, তখন এই 1 2 3 যেটা নিজের সঙ্গে স্বগতোক্তের জায়গা, এটা আমি কিন্তু, কারণ ওটা ছাড়া ওর পৃথিবীটাকে ডিকোড করার কোনো উপায় নেই। এটা আমি সত্যি কথা, এটা আমি শিখেছি মানে মাজিদির থেকে। মানে তুমি যদি লক্ষ্য করে দেখো চিলড্রেন অফ হেভেন একটা মানে শর্ট আছে, খালি খাতাটা যায়, ঠিক, ওরা ওটা আমার এখনো গায়ে কাটা দিচ্ছে, ওইটা না আমি না চোখে জল ধরে রাখতে পারি না। আমি যে সিনেমার ল্যাঙ্গুয়েজকে এইটা আমি কোনোদিন দেখিনি। ওই যে বললাম অডিও ভিজুয়াল, খালি খাতা শিফট করছে আর ও বোনটা, বাবা দূরে বসে পাথর কাটছে, ওইটা আমাকে মনে হচ্ছিল যে এইটা যে এই ঘনত্বটা ধরতে হবে। তো রেনবো জেলি এই ঘনত্বটা ফলো করার চেষ্টা করেছি, ওর ভিজুয়াল, ওর অ্যাকোরিয়াম, ওর একা একা বহু জিনিস করে বেড়ায়। রেনবো জেলি কোনোদিনও আমার মনে হয় না কোনো বড় স্টুডিও করতো। এখন হয়তো রেনবো জেলি হয়ে গেছে বলে এই ছবিটা করেছে, যদিও এই ছবিটা একদম রেনবো জেলির মতো নয়, কিন্তু রেনবো জেলি কেউ করতো না, কারণ কিছুই করছে না, একটা ছেলে সময় কাটাচ্ছে, তার জগৎটাকেই স্প্রিং এর একটা হনুমান পটাং করছে, সেটাকে শটে রেখে দেবো। হ্যাঁ, এইটা কিন্তু হচ্ছে কি ইম্পর্টেন্ট, কারণ ওটা না হলে রেনবো জেলির ওই ঘোঁতনের দুনিয়াটা তৈরি হবে না। না, তুমি ভাবো না, তুমি যেহেতু মাজিদি বললে, আমি কিরোস্তমির কথা না বললে পাচ্ছি না। অসম্ভব, কিরোস্তমির কথা না বললে তো অসম্ভব, না বললে হবে না। হোয়ার ইজ মাই ফ্রেন্ডস হোমে, আরে বাপ, আসলে কি আছে? কোনো গল্প নেই। ওই যে শেষে যে ওই যে ফুলটা রেখে দিল না ওখানে, প্রতিবাদ, ওটা আমি জানি না মানে ওটা কিভাবে ডিকোড করব। ওটা হচ্ছে বড়দের দুনিয়াকে প্রতিবাদ করা। ঠিক, আমাদের পৃথিবীটা এমনই থাকবে এটা বলা।
আর তাই জন্যই আমরা দেখি সব থেকে জোরালো মিউজিকটা প্রতিবাদের মতো তখনই বেজে ওঠে। তখন কিন্তু ছবিটা আর গুনগুন করে পেছনে হামিং হচ্ছে না, তখন এই সাউন্ডটা একটা রেজোনেন্স ক্রিয়েট করছে। তো তার মধ্যে কি আছে, কোনো ক্লাইম্যাক্স নেই কোনো, এবং সাউন্ডের কি ডিটেলিং, একটা শিশুর বিস্ময়টাই তো আসলে আর্কাইভ করা আছে। একদম। এবং আমি শুধু শিশুদের জন্য না, ধরো আমাদের এই ওই ছবিটা বলে উইন উইল ক্যারি আছে, যে লোকটাকে দেখতে পাই না মাটির তলায়, ওই লোকটা সবচেয়ে জীবন্ত। ঠিক, খালি কথা বলে গেল, ও সব কথা, ওই সবচেয়ে নাড়া দিল ওকে। ঠিক, মানে ওইটা হচ্ছে অডিও ভিজুয়াল। এই জন্য সিনেমা অডিও ভিজুয়াল, ভিজুয়াল একটা, অডিও একটা, কিন্তু দুটো মিলে একটা অন্য জিনিস তৈরি হচ্ছে। তুমি বলো, ঋত্বিকের ছবিতে আমি বহুবার দেখেছি, বিস্ময় আমার কাটেনি। ধরো আমরা যদি নিম্ফোম্যানিয়াকের মতো কোনো সিনেমা দেখি, তাহলে তো যৌনতার প্রকার কি তা আমরা দেখতে পাচ্ছি, ঠিক, যৌন শিহরণ কি বুঝতে পারছি, ঠিক। কিন্তু তিতাস একটি বিবাহের পর কোট আনকোট ফুলসজ্জার দৃশ্য আছে 15-20 সেকেন্ডের, সেখানে কি দেখতে পাই আমরা, যে পাত্র এবং পাত্রী কাছাকাছি আসছে, তারপর আস্তে 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 দৃশ্যটা ফেড হতে থাকে আর শ্বাসের সাউন্ডটা বড় হতে থাকে। আমি বলছি একটা 6 ঘন্টার যৌনগন্ধি ছবিও ওই সাউন্ডের অভিঘাতটা তৈরি করতে পারবে না, যেভাবে ওই সাউন্ডটা তৈরি করা। সেটা আমার খুব ভালো লেগেছে যে তুমিও ওই জিনিসটাকে এভাবে এনকাউন্টার করছো। এটা আমি কিন্তু করছি, কারণ আমার ওই ট্রেনিংটা আমার মনে আছে, এই যে ঋত্বিক বললে বলি, মৈনাক বিশ্বাস আমাদের মেঘে ঢাকা তারা পড়িয়েছিল, অবভিয়াসলি গানের শেষ ওই চাবুকের ওটা, হয়তো ওইগুলো আমার ট্রেনিংগুলো, ওইগুলো তখন নতুন দিগন্ত খুলেছিল, যে ওরকম লাগছে চাবুকের আওয়াজটা। আমি আগেও দেখেছি মেঘে ঢাকা তারা, কিন্তু চাবুকের আওয়াজটা সম্পর্কে বললেন মৈনাক বাবু, আমি ধরতে পারলাম যে আচ্ছা এটা এরকম, আচ্ছা এইটা হচ্ছে তার মানে ম্যাট্রিক্সটা। তখন এই ফলো করার চেষ্টা করছি। এটা 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 মানে শিক্ষকদের এটাই বোধহয় সাফল্য, এটাই কাজ। সৌকর্য, সরাসরি পক্ষীরাজের ডিম নিয়ে কথা বলি। পক্ষীরাজের ডিমে আমরা শুরুতেই দেখি সত্যজিৎ রায় এবং স্টিফেন হকিংসকে ট্রিবিউট দেওয়া হয়। আমার কাছে ছবিটা খুবই ইন্টারেস্টিং। তার মূল কারণ হলো ছবিটা যেভাবে হয়, যেভাবে চলে, সেটা তো একটা আলাদা কথা, কিন্তু যেহেতু ঘোতন সেই পুরনো চরিত্ররাই আবার ফিরে এলো, ছেলেটি মেয়েটি প্রোটাগনিস্ট দুজন, আমার মনে হলো যে ছবির ভেতর আরেকটা ছবি আছে। আমরা আসলে এই ছবিটা দেখার মধ্যে দিয়ে ওদের বড় হওয়াটাও দেখছি, অর্থাৎ যেন মূল ছবিটা ওদের বড় হওয়াকেই ডিকোড করতে চায়। ওই বড় হওয়াটাতে দিকেই আমাদের আরেকবার বলে, এই তোমরা ওদের ভুলে যাওনি তো, ওরা কিন্তু এখন এই রকম ব্যাপারে আছে, ওদের সঙ্গে সঙ্গে আমরা চলছি, এবং জীবনে যেমন গল্প আসে তেমন আরেকটা গল্প এসছে, অর্থাৎ 2 বছর পর আরও একটা গল্প আসতে পারে, তখন ওরা আরেকটু বড় হবে, ওদের সংকটগুলো, মানে আমরা রেমবো জেলি যখন দেখি তখন তো ওরা ভালোবাসার অতি বিশুদ্ধ যে মায়া স্নেহ সেগুলোই বোঝে, কিন্তু এই রেমবো জেলিতে তারা একটা অ্যাডোলেসেন্সের মধ্যে আছে, যে ভালোবাসাটার মধ্যে রোম্যান্টিক যে জেস্চারগুলো সেগুলো আসছে, অর্থাৎ তারা একটু বড় হচ্ছে, অর্থাৎ যেন একটা ডকুমেন্টেশন এটা ওদের বড় হওয়াটা। এটা আমাকে খুবই হন্ট করে। যেমন আমরা গল্পে পড়তাম আগেকার দিনে যে একটি ছেলে, ধরো রিজুদা, সে তো রিজুদা চলছে, বা এমন অনেক ছোটোখাটো ক্যারেক্টারও তারা চলছে, সেই ফিলটা আমাকে প্রথমত খুব আনন্দ দেয়। দ্বিতীয়ত হচ্ছে, আমি আগেও বলেছি এই আমাদের এপিসোডটা চলাকালীন, যে পাতাল ঘরের পর অ্যাডোলেসেন্সকে অ্যাড্রেস করা, সব থেকে বড় কথা বিজ্ঞানকে চুম্বক করে, মানে এমন কিছু। আমি দিন কয়েক আগে পিসি সরকারের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে আমি, আমার বাবা আর আমার দাদু 3 জনই বিশ্বাস করি যে ম্যাজিক একটা মায়াবিদ্যা, যা পুরোপুরি বিজ্ঞান নির্ভর। ফলে ম্যাজিক শিখতে গেলে আসলে বিজ্ঞান শিখতে হবে। তোমার ছবিটাও তা ইউএফও নিয়ে কথা বলে। আমি যারা দেখেননি, আমি ছবিটাকে এক্ষুনি সমস্তটা বলে দিতে চাই না, কিন্তু তা কোথাও বিজ্ঞানকে ছেড়ে বেরোয় না, বিজ্ঞানকেই প্রণাম জানাতে জানাতে চলে। এবং মানে যা কিছু বিজ্ঞানের পথে অন্তরায়, যা বিজ্ঞানের উল্টো পথে দাঁড়িয়ে, তাকে তা যে মানে আমি বোঝাতে চাই যে অবশ্যই এমপ্যাথি, হিউমার, এগুলো তো বিজ্ঞানের পথের কাটা নয়। বিজ্ঞানের পথের কাটা হচ্ছে কুসংস্কার। সেগুলিকে এটা যথেষ্ট বর্জন করারই একটা
বার্তা আমাদের দিতে থাকে। একটা বিশুদ্ধ ছোটদের সাইকোলজি, ছোটদের এই সময় বেড়ে ওঠাটা, সমস্ত কিছুকে মনে রেখে একটা ছবি বানানো হয়েছে। তাদের বোধ, তাদের বোঝাপড়া, কেননা তারা স্মার্টফোনে কথা বলছে, কানে হেডফোন লাগিয়ে, তারা ভিডিও কল করছে। আজকের সময়টাকে খুব গুছিয়ে এখানে আনা হয়েছে। তার সঙ্গে আমরা দেখতে পাই সত্যজিৎ রায়ের চিন্তার কিছু বিস্ফোরণ, সেগুলো এখানে খুব সুন্দর মিলমিশ হয়ে একটা ছবিটা খুব সামগ্রিক, ছবিটা খুব নিটোল, খুব পূর্ণাঙ্গ, একটা গল্প বলার মরিয়া চেষ্টা। গোটা পক্ষীরাজের কথা বলো, কি করে ভাবলে, কিভাবে শুরু করলে, চরিত্রদের কি করে বাঁচলে? অনির্বাণ বোধহয় এই প্রথম এইরকম পাকা চুলওয়ালা একজন বিজ্ঞানী হলো। সব মিলে কিভাবে গল্পটা হলো? পক্ষীরাজ যখন প্রথম গল্পটা আমি লিখেছিলাম তখন পক্ষীরাজ নামটাও এরকম ছিল না। তখন গল্পটা মূলত বটব্যালকে কেন্দ্র করেই একটা ক্যারেক্টার আমি লিখবো ঠিক করেছিলাম। সেটা আর কিছুই না, আমার মনে ছিল শঙ্কুর মতন একটা এখন যদি কিছু হয়, এবং ওই জন্য বটব্যাল স্যার পিল খায়। হ্যাঁ, সব পিল খায়, আরও অনেক কিছুই আছে। আমার বাবা শিক্ষক ছিলেন স্কুলের, তো আমি স্কুলের শিক্ষকদের জীবনটা আমি খুব ভালো করে জানি, এবং আমি আমার বাবার যারা শিক্ষক ছিলেন তাদের কিছু কিছু রেফারেন্স আমি দেখেছি, এবং সেইগুলো আমাকে খুব ইন্টারেস্ট, তার এক্সেন্ট্রিসিটিগুলো খুব ইন্টারেস্ট যে জোগাতো। আমার বাবা যখন জুলজি পড়তেন তখন একজন প্রফেসর ছিলেন, তিনি বটানির লোক। তিনি রাত্রিবেলা 3টে নাগাদ উঠে বাগানে বসে থাকতেন, ফুলটা ফোটা বিভিন্ন এক্সপেরিমেন্ট করতেন ব্রিডিংয়ের ফুলের। এবার ফুলটা ফুটবে, সেটা হয়তো কুঁড়ি আসলে বাবার মুখে শুনেছি যে এটা ফুলের কুঁড়ি এসছে, শিশুর মতন জানাচ্ছে যে এটা ওই ফুলটা না ব্রিডিং হয়ে গেছে, এবার কুঁড়িটা এসে গেছে। ফুলটা ফুটবে তার আগের দিন 3টে থেকে রাত্রি 3টে থেকে উনি বসে থাকতেন এবং ফুলটা ফোটা উনি দেখতেন। এইগুলো আমার মনে হয়েছিল যে দেখো, বিজ্ঞান আগে যেন সায়েন্স ফ্যান্টাসি ছবি করতে আসবো তখন এই ভূতের ছবির মতোই মনে হলো যে বিজ্ঞান বলতে আমরা কি বুঝি। আমরা আজকের দিনে যে বড় বিজ্ঞানের লোক নেই, আছে কিন্তু মহৎ মহৎ লোক আছে, মানে আমি বলছি যে তারাও কিন্তু বিজ্ঞানটা আজকের যুগে দাঁড়িয়ে দারুণ বোঝেন, কিন্তু বিজ্ঞানীর ব্যাপারটা না কেমন একটা বদলে গেল, মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্টে পৌঁছে গেল বিষয়টা। মানে আজকের ছেলেমেয়েদের কাছে এলন মাস্ক অনেক বড় হিরো রাদার দ্যান স্টিফেন হকিং, কারণ স্টিফেন হকিং এর রিটার্ন অফ ইনভেস্টমেন্ট নেই ইমিডিয়েট তার কাছে। রাইট, স্টিভ জবস ইউটিলিটির জায়গায় চলে গিয়েছে। স্টিভ জবস কম বড় কাজ করেনি, একটা স্মার্টফোন দুনিয়া বদলে দিল। স্মার্টফোন যদি না আসতো বা আরেকটু পরে আসতো, পৃথিবীটা অন্যরকম হতো। একটা স্মার্টফোন দুনিয়া বদলে দিল, একটা ট্যাবলেটের কনসেপ্ট দুনিয়া বদলে দিল। এটা সাংঘাতিক বড় কাজ এবং তার জন্য আমরা প্রচুর সুবিধা পাই, কিন্তু প্রোডাক্ট ভিত্তিক বিজ্ঞানটা বিজ্ঞানের একটা খুবই ছোট অংশ। তুমি বোধহয় বলছো যে বিজ্ঞান আর প্রযুক্তির মধ্যে একটা ফারাক আছে। হ্যাঁ, আমি বলছি যে আমরা প্রযুক্তির কথা বলছি, সেটা বিজ্ঞান না, সেটা বিজ্ঞানের অংশ। হ্যাঁ, আর আমি বলছি প্রযুক্তিটাও না, প্রযুক্তিও বলছি না অর্ক, আমি বলছি যে প্রযুক্তিটা কতটা দৈনন্দিন ব্যবহারে লাগছে। ঠিক, আমি বলছি এটা হাবলস প্রযুক্তি, হাবলস টেলিস্কোপও প্রযুক্তি, কিন্তু সেটা ROI নয়। কবে কোন তারা কখন নড়বে, কোন সুপারনোভা কবে দেখা যাবে গো, তাতে কি পারবো? 4টে রিডিং পাবো, 4টে রিডিং পেয়ে আমি কি মহাকাশ বুঝবো। এই জন্যই বিজ্ঞান এসেছিল যে আমাদের এইটুকু একটা পৃথিবী, তার বাইরে যে কিচ্ছু জানি না সেটা জানার বিদ্যা। ঠিক ঠিক, সেটার অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়া হলো, ঘুরিয়ে পুরো চলে এলো স্মার্ট ওয়াচ, স্মার্টফোন। তোমার ঘড়িতে ব্লাড প্রেশার দেখা যায়, সেইটা ইম্পর্টেন্ট, এবং সেটাই বিজ্ঞান, সেটাই বিজ্ঞান, সবচেয়ে বেশি সেলিব্রেটেড বিজ্ঞান। তো আমি এখান থেকে অ্যাপ্রোচ করতে চেয়েছিলাম। কিছু কিছু ডায়লগ ছিল, পরবর্তীকালে আমি সেগুলো এডিট করে, ওই যখন ঢোকে পপিন্সের সঙ্গে বলবে না যে স্যার আপনার পড়ানোর স্টাইলটা না একদম বিজ্ঞানীদের মতন, ইয়েস, সেটা কজন বোঝে বলো। একটা ডায়লগ ছিল, এটা আমি পরে এডিট করে দিয়েছি। তখন একটা ডায়লগ ছিল প্রথম গল্পে, এখন তো সবাই শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারই হতে চায়,
আমি সাহসিকতা দেখাতে পারিনি, কারণ মনে হলো যে আমার অডিয়েন্স তো ম্যাক্সিমাম ডাক্তার ইঞ্জিনিয়াররাই, বিজ্ঞানীরা তো অডিয়েন্স আমার হবে না, এই লাইনটা সরিয়ে দিই। কিন্তু বক্তব্যটা ওটাই ছিল। এবং এই যে বটব্যাল, সে যে রিসার্চটা করে, সে নতুন একটা কথা বলার চেষ্টা করছে যে সরল রেখায় আলো যে চলে না, এটা বলা হয়ে গেছিল এতদিন আগে। যে লোকটা বলেছিল সে সবচেয়ে পপুলার বিজ্ঞানী, কিন্তু সেটাই মানুষ জানে না যে এই কথাটা বলেছিল। একটা যে কোনো মানুষকে বলো যে আলো সরল রেখায় যায় না, যারা একটু মানে বিজ্ঞান নিয়ে চর্চা করে না, কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, তখন না এটা না আইনস্টাইনের একটা থিওরি, তাই। কিন্তু আইনস্টাইন পৃথিবীর সবচেয়ে পপুলার বিজ্ঞানী। পপুলার শব্দটাই বলছি আমি, মানে ঠিক ঠিক জীবকাটা ছবিটা তোমার ঘরের একটা সাজানোর জিনিসও, যে কারণে তুমি রেখেওছো ছবিটা। আমি বলছি সবচেয়ে ইকুয়ালস টু এমসি স্কয়ার গেঞ্জিতে সবাই হয়তো, সে হয়তো মানে কি বলবো, সে হয়তো কমার্স পড়ে, বিজ্ঞানের কিন্তু ইকুয়ালস টু এমসি স্কয়ার গেঞ্জিতে লেখা। তো সেই লোকটার মানে জেনারেল থিওরি অফ রিলেটিভিটির অন্যতম ইম্পর্ট্যান্ট কাজ, যেইটা সূত্র করে ব্ল্যাক হোল আবিষ্কার, এটা লোকে জানেই না। কিন্তু বিজ্ঞান আসলে এমন কিছু সত্য আনতে চায় খুঁজে, যেই সত্যগুলো রয়েছে, এবং সেই সত্যগুলো দিয়ে বিরাট দরজা খুলে যাবে মহাবিশ্বের। সেটা বিজ্ঞানের মূল কাজ। সেটা আমার রোজের ওয়াশিং মেশিন, ফ্রিজ, টিভি নয়। আমি বলছি ধরো আমরা এইগুলো সব বাই প্রোডাক্ট অর্ক। আজ আলো এসছে না, এই যে ধরো টেসলার যা 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 ধরো এই যে মানে টিউবলাইটের জন্য তো টেসলা করেননি বিজ্ঞানের ইয়েটা, তার তো থিওরিটা, এবং ওটা দিয়ে অনেক কিছু হতে পারতো। ঠিক, ইকুয়ালস টু এমসি স্কয়ার দিয়ে অ্যাটম বোমা বাই প্রোডাক্ট। ঠিক, তার মূল কাজটা অন্য জিনিস, এবং ওটা বিজ্ঞানকে কাজে লাগিয়ে তৈরি হওয়া একটা পণ্য দিয়ে ওটাই হয়ে গেল মূল। তো আমার বটব্যালকে ওখান থেকে দাঁড় করানো, যে বিজ্ঞানকে বড় করে দেখছে, যে তারা সব সত্যগুলো আমি এনে দেব পৃথিবীর কাছে। তো ওখান থেকে তারপরে যখন গল্প লিখতে শুরু করি, তারপরে মনে হলো যে আমার একটা সবসময় হয় যেটা আমি বাই ডিফল্ট করি না, যেটা বাচ্চা রাখতেই হবে বলে নয়, আমার মনে হয় যে পার্টিসিপেশন দরকার, কিন্তু যে প্রত্যেকটা ছবিতে বাচ্চারা একদম মুখ্য জায়গায় চলে আসে, এটা অনেকটা আমার হাতের বাইরে। কারণ আমি যখন আমার ওই জোনটা আমার আসলে কিছুই না, বাচ্চারা তো খুব ভালো অবজারভার। তো আমি যখন লেখক হিসেবে অবজারভারের সিটে বসি, তখন সবচেয়ে ভালো ব্যঞ্জনা ফুটে ওঠে। সেই জন্য মানে আমার বাচ্চারা অত মুখ্য জায়গায় চলে আসে। মানে আমি বলছি যে মানে অবজারভার এবং অ্যাগনিস্ট, সে এথিস্ট নয়, স্থিস্ট নয়, সে জানে না। এইবার এটাই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে কাঁচা জায়গাটা, যে আসলে আমি জানি না যে ঈশ্বর নেই কিংবা ঈশ্বর আছে, আসলে আমি জানি না ব্ল্যাক হোল নেই কি ব্ল্যাক হোল আছে। একটি ছেলে তাকে ডাক্তার বলে দিল, একটি লোক তাকে ডাক্তার বলে দিল 3 মাস বাঁচবে, সে হুইল চেয়ারে বসে গেল ইংল্যান্ডের কেমব্রিজ শহরে, সে ব্ল্যাক হোলের আবিষ্কার করার স্বপ্ন দেখলো, ফেলে দিয়েছে তখন সবাই তাকে। পেনরোজের সঙ্গে যখন হকিং থিওরিটা দিলেন, তারপরেও গ্রাহ্য কেউ করে না, নোবেল পেলেন না কেন লোকটা? তার ওই শিশু মনটা ছিল, কারণ সে অ্যাগনিস্ট। যে to understand the mind of matter, we have to know the understand the mind of God শব্দটা লিখে দেওয়ার জন্য পরবর্তীকালে এডিট করে বার করতে হলো বই থেকে ওকে, কারণ ওকে বিজ্ঞানকুল বলে এটা লাইনটাই বার করো। তার বক্তব্য শোনা যে আমি কিছুই জানি না, আমি দেখছি আছে কিনা, এটা করা যাবে না। এইটা একটা শিশু মন দেয়। তো সেখান থেকে বাচ্চার একটা ক্যারেক্টার মনে হলো আনলে জমবে ভালো। তখন আমার মনে হলো তাহলে ঘোতনকে কেন আনবো না ফিরিয়ে, কারণ ইন দি মিন টাইম ঘোতন আমি লাস্ট দেখেছিলাম ঘোতন একটা স্কুলে পড়তে চলে যাবে। এবার সে একটু তখন মনে হলো যে তাহলে আকাশগঞ্জ যে স্কুলটা, এরকম একটা কিম্ভূত স্কুল যেখানে বটব্যালের মধ্যে টিচাররা আছে, এটা তো ঘোতনের দারুণ একটা রিফিউজ হতে পারে। সে ওখানে যাচ্ছে, ওখান থেকে ঘোতন পপিন্স ঢুকলো। চমৎকার চমৎকার। আর অনির্বাণকে তুমি বটব্যাল স্যার কি করে এটা ভাবলে? আমি না অনির্বাণ সঙ্গে আলাপ ছিল না আমার কখনো, এই ছবিতে আমার আলাপ, কিন্তু আমি অনির্বাণের কিছু মানে একটা টেলিভিশনের একটা অনুষ্ঠান হতো, সেটা একদমই একটা পপুলার অনুষ্ঠান, সেখানে অনির্বাণ কমিক রোল করতো। আচ্ছা, আমি ওর কমিক টাইমিং দেখে স্তম্ভিত হয়ে গেছিলাম। আমি ঋত্বিকদাকে ছেড়ে দিচ্ছি, ঋত্বিকদা তো
সাধারণভাবেই মানুষটা ওরকম। আমি ঋত্বিকদাকে যেহেতু ছোট থেকে চিনি, মানে তখন আমি কলেজে পড়ি তখন থেকে চিনি, আমি জানি ঋত্বিকদা মানুষটাই ওরকম, সারাক্ষণই ওরকম, তাই জন্য ঋত্বিকদাটা আমার সয়ে গেছে। কিন্তু অনির্বাণের ওই কমিক টাইমিংটা আমাকে স্তম্ভিত করেছিল। আমার এই ছবিতে মনে হয়েছিল ওই কমিক টাইমিংটা অনির্বাণ হলে খুব ভালো। এবং তারপরে যখন স্ক্রিন প্লে লিখতে শুরু করি, আমি যখন স্ক্রিন প্লে লিখি, ডায়ালগের সময় আমি একজন অভিনেতা ভাবা থাকলে আমার খুব সুবিধা হয় ডায়ালগ লিখতে। আমি মানে ওইভাবে টেম্পোটা আসে, রিদমটা আসে। তো আমি অনির্বাণকে ভেবেই, মানে এই জন্য যে প্রযোজনা সংস্থাতে আমি যাই ছবিটা নিয়ে, তার কারণটাই ছিল অনির্বাণ। কারণ ওই প্রযোজনা সংস্থার বাইরে আমি অনির্বাণকে পাবো না। আচ্ছা, তা নাহলে এই ছবি হয়তো অন্য কেউ করতো। এর কারণটাই অনির্বাণকে। আমি যখন গিয়ে স্ক্রিপ্ট দিয়েছিলাম, শুনিয়ে প্রথম বলেছিলাম যে ওরা বলেছিল অনির্বাণের ডেট নেই, আমি তাহলে ছবিটাই হবে না। আমি তাহলে আর মানে লাভ কি হলো এসে? অনির্বাণকে পাওয়ার জন্যই, কারণ এই ছবিটা আমার মনে হয়েছিল যে এটা স্ক্রিন প্লেটা লেখার পর আমি শিওর হয়েছিলাম যেটা অনির্বাণ ছাড়া এই ছবিটা করার কোনো মানে নেই। মানে আমি যেটা দেখছি সেটা হবে না, সেটা ওকে দিয়ে হবে, সেটা ওকে দিয়েই হবে। এবং সেটা ছবিটা দেখলে বোঝা যায় যে ও এত চমৎকার, মানে ওর জীবনে এই ধরনের রোল। এবং আমি অনেকগুলো, মানে আমি খুব ইন্টারেস্টিং ছোট, মানে শুধু বটব্যালের ইয়েটা নিয়ে না আমার মনে হয় 4 ঘন্টা আলোচনা হতে পারে। মানে কিভাবে আমি তোমাকে ধরে ধরে বলবো, আমি ওর সঙ্গে কোনো কথা বলিনি, কিন্তু আমি ধরে ধরে বলবো ও কোথা থেকে রেফারেন্স নিয়েছে। যদি এই সারপ্রাইজ টক কখনো হয়, মানে কোথা থেকে ওগবধূ সুন্দরী থেকে কোথা থেকে নিয়েছে, আমি এগুলো দেখতে পাইছি এবং পাচ্ছি। এবং সেইগুলো এত সুন্দর। বটব্যালের ঘোতনের ওই যে স্যার আমার ড্রেস, কি ড্রেস, এই যে এই যে এই পুরো ম্যানারিজমটা না, এইটা তুমি দেখবে, পুরো দেখতে পাবে যে ওখান থেকে ট্রান্সলেট করছে। ঠিক ঠিক এরকম অনেক আছে। এবং বটব্যালকে তারপরে আমারটা শুনেও যেভাবে ভেবে বাঁধলো, আমার মনে হয়েছে সেটা আমার থেকে ভালো হয়েছে। আমি যেটা শুনিয়েছিলাম ওকে, সেটাই তো অভিনেতার কাজ। এবং সেটা আমার এত পছন্দ হয়েছে। অনেক সময় অভিনেতারা নিজের মতন করে, আমার কিছু অনেক সময় মনে হয় যে এটা না হলেও হতো, কিন্তু শুটিংয়ে আমি সেগুলো বলি না। কারণ আমি এখনো অবধি অভিনেতার কলটাকে আমার জায়গাতে একটা, যেখানে আমার গল্প ভায়োলেট করছে না, আমি মনে করি ওর কল, ওটা আমার কল নয়, আমি ওভাবেই চলি। কিন্তু আমার এত ভালো লেগেছে, মানে আমি তোমায় বলছি যে আঙুল নিয়ে এই যে করা, হ্যাঁ এই করা, ও আমি ওর সঙ্গে কোনো কথা ও করলো, আমার হঠাৎ মনে পড়লো আমার এক মামা ছিল, জানো তো, সে খুব ভাবুক মানুষ। তাকে আমি দিবারাত দেখতাম, সে লিখতো, দিবারাত দেখতাম সে আঙুল কাটছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তখন বলছে না আমি ছকছি, গল্প ছকছি করতো। ওটা যখন করলো না, আমার তখন মানে এক্স্যাক্টলি আমার জীবন ঘুরে দেখেছি তো, মানে যখন পায় না খুঁজে ও আর তখন হাতটা নাড়াচ্ছে। এত সুন্দর সুন্দর কিছু জিনিসগুলো এনেছে যেগুলো আমি ভাবতেই পারিনি যে আমার সঙ্গে এত জেল করবে বিষয়টা। তো সেইটা আমার খুব আর কি মজার জায়গা। আমি নিজে ছবিটা দেখতে গিয়ে দেখেছি যে মানুষ ছবিটা প্রচণ্ড ভালো রেসিপ্রোকেট করছে। কারণ বাজারের জায়গাতে কেউ ভাবলেও বাজারেরও তো একটা নিষ্কলুষ, সুন্দর, নোংরা রাজনীতি নেই, অকারণ কোনো ভালগারিটি নেই বা উগ্রতা নেই। এই ক্লিন একটা ছবি মানুষেরও এটা দরকার ছিল। কিন্তু এই পুরো জার্নিটা তোমার যখন আমরা কথা বললাম, তুমি কি মনে করো যে তোমার এই ছবিটার যে সাফল্য পাওয়া উচিত, যে পেনিট্রেশনটা এই ছবিটা পেতে পারত, তা পেল? যদি না পায়, কেন পেল না? তা পেল না, তার কারণটা হচ্ছে যে এটা একটা সায়েন্স। সেটা হচ্ছে একটা ছবি কি হবে এবং এই ছবিটা কিভাবে মানুষের কাছে আসবে। ছবির স্ক্রিপ্ট চুজ করা, মানে ছবির স্ক্রিপ্ট যখন আমি চুজ করছি তখন আমি জানি যে আমার টার্গেট অডিয়েন্স, এটা সায়েন্স। তারপরে ছবিতে কাস্টিং হয় সেই টার্গেট অডিয়েন্সের কথা ভেবে। তারপরে ছবি বানানোর প্রক্রিয়াটা একদম নান্দনিক একটা প্রক্রিয়া। তারপর ছবিটা হয়ে যাওয়ার পরে ছবিটাকে কিভাবে মানুষের সামনে প্রচারে আনা হবে, কিভাবে প্লেসমেন্ট হবে, এটা একটা বিজ্ঞান। এবং এটা রকেট সায়েন্স না, এটা পাটিগণিতের মতন সহজ বিজ্ঞান। এখানে এইটার একটু মানে হয়তো বিভিন্ন কারণে আমি বলবো যে হয়তো সম্পূর্ণ এক্সপ্লোর্ড হয়নি, মানে সম্ভাবনাগুলো ছবিটা। হ্যাঁ, ফর ইনস্ট্যান্স ধরো, মানে একটা বাচ্চাদের ছবি, তুমি নিজেকে ভাবো, তুমি ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি একটা পোস্টার দেখলে, প্রথম কথা পোস্টার দেখে আজকের দিনে কে
সিনেমা হলে যায় আমি জানি না বিশেষ করে, তাহলে সেই পোস্টারটাকে একটা এমন মাস্টার পিস হতে হবে যে লোকে হন্ট করবে, দেখেই আমি দেখতে যাবো, তারপর সে রিলেট করবে ট্রেলার দিয়ে। তো একটা পোস্টার যখন আমি দেখছি, সেই পোস্টারটা যদি বাচ্চাদের, মূল টার্গেট অডিয়েন্স বাচ্চা, তারপরে অবভিয়াসলি বড়রা আছে, তো সেই ছবিটাকে আনানোর জন্য কিছু প্রচারের প্রক্রিয়া হয়। ঠিক, এটা আমরা রেনবো জেলিতে করি, কারণ রেনবো জেলিতে আমি প্রডিউসার ছিলাম, আমরা করেছিলাম সেগুলো ইন্টারেস্টিং এক্সারসাইজ, ওই এক্সারসাইজের মধ্যে দিয়ে যেতে হয়। এটা তুমি মানে এক্ষুনি বুঝে যাবে সবচেয়ে ভালো করে আমির খান, একদম তাই। ওর প্রত্যেকটা ছবির ধরন অনুযায়ী দেখবে ওর প্রচারের সাইন্সটা খুব পরিষ্কার। এবং আমি বলছি ওর প্রযোজনা নয়, যেগুলো তো থাকে। পিকেতে ওই যে স্ট্যান্ডিটা 6 মাস রেখে দিল, এটা কল ছিল ওর। ও বলেছিল ওই আমি রেডিও নিয়ে কিছু পরে নেই, স্ট্যান্ডিটা রেখে দাও আর লোকে এটা হাওয়ায় জানুক যে এটা এলিয়ান নিয়ে ছবি, এলিয়ান রিসার্চার নিয়ে ছবি। ব্যাস, ও জানে যে আমার টিজি এটা আমাকে নগ্ন একটা ইয়ে দেখে কি করবে, তাতে একটা কমিক ছবি একটা ও দেখতে পারে। তারে জামিন পারে একরকম প্রচার, সিতারেতে একরকম প্রচার, দাঙ্গালেতে একরকম প্রচার, এবং এটা সমস্ত যারা বড় প্রযোজক তারা সবাই দক্ষভাবে করেওছে এবং সাকসেসফুল হয়েছে। এই ছবিটাতে সামহাও হয়তো আমরা প্রচারটা শুধুই মনে করেছিলাম যে একটা খুব ভালো ট্রেলার, এবং সত্যি ট্রেলারটা সত্যি খুব ভালো, একটা খুব ভালো ট্রেলার দিলে হয়তো প্রচার হয়ে যাবে। কিন্তু আজকের যুগে কি তাই হয়? ডিজিটাল প্রমোশনের যুগে এটা মুশকিল। মানে আসলে এখন এত কন্টেন্ট আমরা দেখছি, তোমাকে একটা প্রথম কথা রেকারিং দিতে হবে, রাইট, একটা রেকারিং দিতে হবে, এবং সেটা গ্র্যাজুয়ালি বাড়তে হবে, কমলে চলবে না। তো সেই জিনিসগুলো আমি জানি না, মানে এবার হয়তো একটা হতে পারে, আমি বলবো যেটা আমার, যেহেতু ভূতপরীটা 5 বছর পুরনো একটা ছবি, ভূতপরী যখন রিলিজ করে তখন ভূতপরীতে যেহেতু বাচ্চারা বড় হয়ে গেছিলো বলে ভূতপরী প্রচার করা যায়নি। তখন কি করা যায়, তখন আমরা খুব অল্প প্রচার করে আর খালি ট্রেলারটা দিয়েছিলাম, তাতে ভূতপরী একটা অভাবনীয় সাফল্য হয়েছিল। সেটা হয়তো মনে হতে পারে প্রযোজকের যে ভূতপরী হলে এটা কেন হবে না, কিন্তু ভূতপরী আমার এখন মনে হয় যে তার দুটো কারণ ছিল। সেটা হচ্ছে যে ভূতপরী প্রথমে ভূতের ছবি, আর এই ভূতপরী এই শব্দ দুটো একসঙ্গে শব্দবন্ধ চট করে আগে কেউ শোনেনি, তো এইটা একটা খুব মানুষের আকর্ষণ হয়েছিল। এবং তারপরে যখন ট্রেলার দেওয়ার পরে ওই সমস্ত ভিজুয়াল জয়া এইগুলো সব দেখে লোকে, তখন লোকের হয়তো ইন্টারেস্ট জাগে। কিন্তু এটাও তোমায় আমি সত্য কথা বলে রাখি, ভূতপরী কিন্তু ফার্স্ট উইক, ভূতপরী 75 দিন চলেছে, কেমন 75 ডেজ ভূতপরী চলেছে, এবং আলটিমেটলি নন্দন 2-তে এসে দাঁড়িয়েছিল 75 ডেজটা, কিন্তু 75তম দিনেও কিন্তু হাউসফুল ছিল। যেরকম আজকে পক্ষীরাজ কোথাও নেই, আজকে পক্ষীরাজ 30তম দিন নন্দনে, আজকেও হাউসফুল। তো 75তম দিনেও হাউসফুল ছিল, কিন্তু প্রথম উইকে খুব এর নড়বড়ে ছিল। সেকেন্ড উইকের মিড উইক থেকে ছবিটা ধরলো। আমাদের ছবিগুলোই তাই, এই যে ফ্রাইডে স্যাটারডে সানডের এখন যে গল্পটা ওপেনিং যেটাকে বলি আমরা, এটা তো সব ছবির জন্য হতে পারে না, এই কনসেপ্ট তো আগে ছিল না। আমরা যে স্বর্ণযুগের কথা বলি, সেই স্বর্ণযুগে তো ফ্রাইডে স্যাটারডে সানডের গল্প ছিল না, ঠিক? সেখানে কতদিন রান হচ্ছে গল্প, আর হিট বা ফ্লপ সেটা রানের কতগুলো হলে চলছে তার উপর। কিন্তু ফ্রাইডে স্যাটারডে সানডেতে প্রমাণ করতে হবে। এবার সত্যি তো প্রমাণ, ফ্রাইডে স্যাটারডে সানডেতে তো প্রমাণ বহু ছবি করে, বহু ছবি সেগুলো ফ্রাইডে স্যাটারডে সানডে প্রমাণ করার ছবি, তাহলে সেই রকম ছবি শুধু বানিয়ে যেতে হবে। তোমাকে আমি এক্ষুনি ইনস্ট্যান্স দিই, দুটো বড় ছবি, দুটো খুব ভালো ছবি, একটা কমার্শিয়াল, একটা অতটা কমার্শিয়াল না, একসঙ্গে রিলিজ হয়েছিল মাসানের সঙ্গে, বাজরাঙ্গি। বাজরাঙ্গি ফ্রাইডে স্যাটারডে সানডে ছবি, ওটার সঙ্গে তো তুমি মাসানকে ধরলে হবে না, ঠিক? তো এইটা একটা সমস্যা এসে দাঁড়িয়েছে। কিন্তু সামহাও আমি বলবো যে সেকেন্ড উইকে ভূতপরীর কিন্তু শো টাইমিংগুলো, যেটা আমরা প্রাইম টাইম শো বলি, যে বিকেলের শো, সন্ধ্যের শো, আবার প্রাইম টাইম শো পাল্টায়ও, জানো তো। মানে ধরো আমি যদি টিনেজ লাভ স্টোরি করি একটা, 2-3টে শো কিন্তু খুব ভালো শো, খুব ভালো শো, কারণ কলেজ থেকে ছেলেমেয়েরা ওই সময় যাবে। এটা মাথায় রেখেই, এটা কিন্তু বিভিন্ন স্ট্র্যাটেজি, এটা কিছু রকেট সায়েন্স না, ঠিক? তুমি যখন বাচ্চাদের নিয়ে ছবি করছো, আর ছবিটা যদি ছুটিতে না রিলিজ হয়, তাহলে তো এটা খুব সরল অঙ্ক যে তোমাকে স্কুল আওয়ার্সের পরে শো টাইমিং না যাবে কি করে, সে হয় স্কুল আওয়ার্সের পরে, নালে সামার
ছুটির টাইমে না হয়, আমি যদি ভেকেশনে যদি ছবিটা রিলিজ না হয়, ভেকেশনে রিলিজ করলে অসুবিধা নেই। ভেকেশনে রিলিজটা না হয়, যেটা পক্ষীরাজ হলো, পক্ষীরাজ ভেকেশনে রিলিজ করেনি, তাহলে তোমার তাকে ছুটির দিন পরে তো তোমার দিতেই হবে, নাহলে সে যাবে কি করে? ঠিক যাবেটা কি করে? তো এইটা প্লেসমেন্ট, এইটা খুব সহজ অঙ্ক। আর ধরো যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমার প্রথম উইকে বোধহয় সম্ভবত 40-এর ওপরে কিছু শো ছিল, সেকেন্ড উইকে সেটা 5টা শোয়ে দাঁড়ালো, 8 ভাগের 1 ভাগ, 5টা শোয়ে দাঁড়ালো, এবং 5টাই দুপুরের শো। এবং দুপুরের শো মানে তার মধ্যে লেটেস্ট শোটা ছিল দুপুর 1:30, তার আগে 12টা 11টা। আমি তোমাকে একটা বিটার প্রশ্ন করি, আমরা মানে ভেরি গুড টু গো ছিল আমাদের গোটা পডকাস্টটা, সেটা হলো ধরো আমার এখানে কিউও এসেছেন এক সময়, তো somehow কিউ ইজ নট স্যাটিসফাইড উইথ দ্য ডিস্ট্রিবিউশন সিস্টেম। তার কোনো ছবি তো আসলে সে অর্থে আমাদের এখানে বাজারে মানুষ দেখেছে কি, মানুষ তো গান্ডু দেখেছে, নেটফ্লিক্স তো গান্ডু কিনেছে, অ্যাবসলিউটলি। কিউ এমন অনেক কাজ করেছে যেগুলি পাথ ব্রেকিং, ওয়াটারশেড, পাথ ব্রেকিং শোনা, ওয়াটারশেড গান্ডু একটা ওয়াটারশেড ছবি, এবং শুধু গান্ডু না, তারপরে ব্রাহ্মণ নামন বলি বা এমন অনেক কাজই করেছে যা ওই ওয়াটারশেড কথাটাই বোধহয় সব থেকে যথাযথ বলা হয়। সে এই ব্যবস্থা নিয়ে খুশি না। আমরা ছবি দেখার অভ্যাসের মধ্যে ঢোকার পর আমরা দেখেছি প্রদীপ্ত ভট্টাচার্য বাকিটা ব্যক্তিগতর মতো একটা ছবি করছে, হুইচ ইজ অ্যাকচুয়ালি টেরিফিক, খুবই ইমপ্রেসিভ একটা ছবি, অপূর্ব, মানে এমন একটা ছবি যা সারা জীবন দেখা যায় এবং দেখলে ক্লাসিকে উন্নীত হয়ে গেছে, সেও খুশি না। এবার এরা ছিল আমাদের আগের প্রজন্ম, আমি তুমি এক প্রজন্মের মানুষ। আমার প্রজন্মের একজন সিগনিফিক্যান্ট ডিরেক্টর তুমি, একজন মাইন্ডফুল ডিরেক্টর তুমি, যে নিজের শর্ত নিজের চিন্তাকে এরকম একটা প্রাধান্য দাও, সেও এই সিস্টেমটা নিয়ে খুশি না। এবার এই খুশি না হওয়াটা আসলে বায়বীয় না, গণিতের ভাষায় সে খুশি না, লজিক্যালি সে দেখিয়ে দিচ্ছে যে এই দেখো। প্রশ্ন হচ্ছে তাহলে একজন ছবি কেন করবে? দেখো, একজন ছবি কেন করবে আমি বলতে পারবো না অর্ক, এটা আমারও মনে হয়েছে, কিন্তু আমার ওই যে ছবি না করার একটা ফেজ যে পেন্ডুলামে হয়েছিল, তারপর আমি যখন ফিরে এসেছি আমি এটা নিজে জানি যে আমি তো যাব না, আমি তো ছবি করবই, এবং ততদিন ছবি করে যাব যতদিন পারবো। আমি ছবি আগামী দিনে কোনো ছবি যদি ধরে নিচ্ছি রূপকথার ভাষায় ব্লকবাস্টার হয় তারপরেও করব, তারপরে ফ্লপ হলেও করব, কারণ আমি ছাড়বো না এটা। তুমি কি রক্তবীজের মতো ছবি সেই কারণেই করতে চেয়েছিলে যে রক্তবীজ নয়, সরি, রক্ত রহস্য, যেটা থ্রিলার, যেহেতু অনেক বেশি লোককে টানবে, আমি হয়তো আগামী দিনেও সেটা করবো। আমি এটা বিভিন্ন তোমায় বিভিন্ন স্ট্র্যাটেজি নিতে হয়। যে ধর জলসা ঘর করছেন সত্যজিৎ রায়, বারবার বলছেন যে আমাকে তখন নাচা গানার ছবি চাইছে, তারপরে ছবিটা আমার মতন একটা অন্য জিনিস, কিন্তু আমার কাছে জলসা ঘর নাচা গানার ছবি, ওটা তোমায় করতেই হবে, কারণ আমাকে দেখতে হবে যে আচ্ছা এইটা কি দর্শক নেবে। আমি পক্ষীরাজের ক্ষেত্রে বলছি না, কারণ পক্ষীরাজ ক্ষেত্রে দর্শক নেওয়া না নেওয়ার সুযোগ পায়নি। ছবিটা যদি প্রাইম টাইমে না চলতো সপ্তাহভর, তাহলে আমি মানে সপ্তাহের পর সপ্তাহ আমি মানতাম, কিন্তু পক্ষীরাজকে আমি একটা এক্সেপশন কেস ধরে নিচ্ছি। কিন্তু কিছু কিছু ব্যাপারে আমি বলছি যে আমার মনে হয়েছে আমার ছবির বাইরেও অনেক ছবি, সেইগুলো যদি চলেনি, তো সেইগুলোর না চলার কারণ সেই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো ওই ছবিটা মানুষের অ্যাটেনশানে থাবা বসাতে পারছে না। মানুষের অ্যাটেনশানে থাবা বসানোটা, যেটা ঋতুপর্ণ বলতো সিডিউস করা, যে কি করে সিডিউস করছো দর্শককে আনার জন্য, বা আমি বলতে পারি অ্যাটেনশানে থাবা বসানো, কারণ আমরা এখন তো আরও বেশি অ্যাটেনশানটা অনেকগুলো জায়গায় সরে গেছে, তো অ্যাটেনশানে থাবা বসানোর মতন বিষয়। তার মানে তো মার্কেটিং চ্যানেলগুলোকে আরও শেপ আপ করা, মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো, এগুলো পরের প্রশ্ন। আমি বলছি কন্টেন্ট চুজটা। ও আচ্ছা, প্রথম যখন আমি এই মুহূর্তে এই বিষয়টা বানাবো এবং এই বিষয়টা এভাবে বানাবো, তাহলে এটা একজন লেখক বা একজন দ্রষ্টা বা একজন শিল্পীর দেখতে পাওয়া উচিত বলে আমার মনে হয়। যে আমি যখন একটা গণমাধ্যমে কাজ করছি, আমি ধরে নিচ্ছি আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এতগুলো মাথা কীভাবে রিয়্যাক্ট করছে, তো আমি ভাববো যে আমার এই বিষয়টা কেন তারা এই মুহূর্তে দেখবে দাঁড়িয়ে, এবং কেন তাদেরকে কী কী দিলে এই বিষয়টা তাদের কাছে আরও সুপাচ্য হবে। ঠিক, ওখান থেকে শুরু হয়।
তো আমি রক্তরহস্য ওই জায়গা থেকে দাঁড়িয়ে করা। রক্তরহস্য কোভিডের সময় রিলিজ করেছিল বলে, তো রক্তরহস্য খুব খারাপ রেসপন্স না, কিন্তু ওভারঅল সব মিলিয়ে ওটা হয়েছিল। তো ভূতপুরি একমাত্র আমার কাছে একটা খুব এক্সেপশনাল একটা বিষয়, কারণ আমি আশা করিনি ভূতপুরি। আমি বিন্দু 5 বছর পুরনো একটা ছবি রিলিজ করছে, তারপরে আমি ছেলেটা যে মানে বাচ্চা ছেলেটা তাকে আমি ক্যামেরার সামনে আনতে পারছি না, আমি ছেড়েই দিয়েছিলাম। তো আমার কাছে পক্ষীরা যে আমি মানে কি বলবো, আমি মানে চূড়ান্ত কনফিডেন্ট ছিলাম যে এই ছবিটা তো, আর আমি আমি আশা করেছিলাম যে যেহেতু ছবিটা খুব সঠিক প্লেসমেন্ট পাবে, কারণ ওই ব্যাকিং বা এই পুরো ইকোসিস্টেমটা যেহেতু এনাদের হাতে আছে, আমি ছবিটা পড়বে আর ছবিটা এভাবে বেরিয়ে যাবে। আর আমার তো এই ছবিটা নিয়ে অন্তত এই চিন্তা নেই যে প্রথম সপ্তাহে না চললে আর শো টাইমিং চেঞ্জ হবে, কারণ এখানে শো টাইমিং কে চেঞ্জ করবে, কার এত বড় সাহস, এটা আমার মনে হয়েছিল। আর একটা আছে যে এই ছবিটা একটু পেনিট্রেশনের লেভেলে যাওয়া দরকার ছিল, শুধু শহরের ছবি তো এটা নয় বলে আমার মনে হয়েছিল এটা মফস্বলেও মানুষ খুব ভালো বাসবে এই ছবিটা। এবং সুবিধা হচ্ছে এসভিএফ এর প্রায় 30টা প্লেক্স আছে, সুতরাং আমি জানতাম এই 30টা প্লেক্সে তো লাগবেই ছবি, এমনিতে তো পৌঁছে যাবে মফস্বলের কাছে। তো এই সব মিলে অনেক কিছু এগুলো হয়নি, তো সেই জন্য হয়তো ছবিটার একটুখানি গন্ডগোল হয়েছে। কিন্তু আমার মনে হয় না, কারণ আমি বলছি যে ধরো অপরাজিত যাই হোক, অনেক দত্তর ছবি, ওটা কিন্তু খুব জেনুইন একটা হিট ছবি। আমি ট্রেডে থেকে বলছি, আমরা অনেক হিট ফ্লপ শুনি, আমি অপরাজিতের কথা তোমার আলাদা করে বলছি, খুব জেনুইন হিট ছবি, ওটা কিন্তু করা যায়। অনেক দত্তর আগের ছবি অনেক সেটব্যাক এসছে, ওটা করা যায়। এবং হয়তো উনি বলেছেন না ছাড়বো না, আমি ওইটা দেখবো, আমি অঙ্কটা মিলে কিনা, এবার নেক্সট একটা দেখি। তো আমি এটা মানছি যে খুবই একটা ব্লিক সিচুয়েশন, সিনেমারই খুব ব্লিক সিচুয়েশন, সেদিকে ঢুকছি না, কিন্তু এখানে একটা খুব ব্লিক সিচুয়েশন, এটা বম্বেতেও তাই গো। মানে আমি বম্বেতে আমি মানে নীরজ বরুণদের সঙ্গেই যেটুকু ব্রিফ কথা হয়েছিল, মানে খুব ব্লিক, মানে বরুণের ছবিটা, ওটা ছবিটা 1 সপ্তাহ করে রাখবে, মানে এটা তো ধরো একটু জাস্ট গভীরে ঢুকছি, যখন সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স এলো, আমরা নেচে উঠলাম কেন, যে হ্যাঁ রে, এখানে একটা হল ছিল, 3টে শো ছিল, এখন বলছে এখানে 5টা হল হবে, 5টা হলের 6টা করে শো, 30টা শো দিনে, আমাদের তো চিন্তাই নেই। কিন্তু সেখানে সানডে মানডে পান্ডে আসবে, মানে স্যাটারডে সানডে মানডে আসবে, আমি জানবো কি করে? প্রথম যখন ওটিটি এলো, আমরা যা দরকার নেই তোর শো টাইমিং, চাই তুলে দিবি, আলটিমেটলি ওটিটিও চলে গেল হাত থেকে। এটা তো বড় বড় ব্যাপার, এটা তো মানে কি বলবো, মানে এটা তো একটা কাছা খোলা ক্যাপিটালিজম চলছে আর কি ফাইনালি। তাহলে আমি এখানে একটা প্রশ্ন জুড়ে দিই, তুমি যেমন বললে যে ট্রেডের ব্যাপার, সো হাউ সামওয়ান নিউ যে সৌকর্য 2013 সালে 12 সালে যেমন ছিল তেমনই একটা স্বপ্ন নিয়ে আসছে, হাউ উইল হি অর শি সার্ভাইভ? তা সে কি করে এই ঝড় জলের মধ্যে একটা নতুন পরিচালক সে সার্ভাইভ করে? আমি আরও অনেস্টির দিকে যাই প্রশ্নটায়। একটা ছবি সেটা প্রডিউস করতে সময় লাগলো 2 থেকে 2.5 বছর, এবং তারপর সেটা তার যা প্রাপ্য, ডিরেক্টর যেটা এক্সপেক্ট করেছিল সেটা পেল না। এরপর ডিরেক্টর আবার ছবি করবে বলে ভাবছে। তো একটা সাধারণ মানুষ যার প্রিভিলেজ সে অর্থে খুব বিরাট কিছু নেই কলকাতা শহরে, সে এই ইকোনমিটা সাস্টেন করবে কি করে? করা সম্ভব? সম্ভব, খুব কঠিন, মানে ওই মানে খুব কঠিন অর্ক, মানে আমি বলছি খুব কঠিন। মানে আমি বলছি যারা, আমি নিজেকে প্রিভিলেজ মনে করি, আমি নিজেকে প্রিভিলেজ মনে করেই বলছি খুব কঠিন। প্রিভিলেজ নয় তার তো আমি জানি না, কিন্তু খুব কঠিন, কারণ মানে খেতে হলে খুব কঠিন। এর তুমি যদি মনে করো ঠিক আছে আমি ছাতু মুড়ি পান্তা, কখনো বিরিয়ানি, কখনো চাইনিজ, আবার ছাতু মুড়ি পান্তা, এই জীবন চালিয়ে দেবো, এখন না তুমি ভালো ছবি করতে চাও এবং তুমি বড় লোক হতে চাও, কোট আন কোট না, মানে ভালো ছবি করতে চাও এবং তুমি যেটা বলি আমরা মেনে নেব না আমার ভুল মানে ছবিটার ভুল বদল মেনে নেব না, অথচ ভালো ছবি করতে চাই, এইটা হলে
এটা একটা লাইফস্টাইল আনতে হবে। ওই জন্য শুরুতেই বললাম যে হোয়াট মোর ডু ইউ নিড, ওইটাই আমাকে, কেন সত্যজিৎ আমার জন্য ইম্পর্টেন্ট, কারণ এইটা আমাকে দেয় যে হোয়াট মোর ডু ইউ নিড। এটা কঠিন, ইটস টাফ, কারণ আমাকেও ইলেকট্রিসিটি বিল দিতে হয়, আমাকেও বাড়ি ভাড়া দিতে হয়, আমাকেও বাজার করতে হয়, আমাকেও কনভেন্সের টাকা দিতে হয়, আমাকেও খেতে হয়, আর অন্যান্য যা যা দায়িত্ব ছেড়ে দিচ্ছি। তো এখানে পরিবার আছে, রেসপন্সিবিলিটি পরিবার, এখানে তোমার জীবনটা এবং তোমার পরিবারের লোকজনকে আমি জানি না অতটাই, মানে আমার 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 স্ত্রী আমাকে যে সাপোর্টটা করে আমি এই জীবনটা যাপন করি বলে, এইটা না হলে আমার বিয়ে টিকতো না, বিয়ে ভেঙে যেত। বা অনেকেই এটা করতো না, অনেকেই করতো না বলে আমি তাহলে কি খটাখটি লাগতো, আমি বলতাম যে আমি তো এটাই করবো, তখন তোমার কেন, তাহলে তোমার তো পাগলের সঙ্গে থাকবে, এটা হতে পারতো। অথবা আমার বাবা বলতে পারতো যে আমার মনে হয় না যে তুমি ঠিক কাজ করছো, অনেক শুরুতেই আমি আটকাতে পারতাম, চাকরি ছেড়ে সিনেমা এলাম, আটকাতে পারতো। তো আমার এই মেন্টাল সাপোর্ট সিস্টেম এবং সব দিক থেকে এই সাপোর্ট সিস্টেমটা থেকেও আমি তোমায় বলছি এটা খুব কঠিন, কারণ লড়াইটা নিজের সঙ্গে। সমস্ত কিছুর পরে আমি বলছি সাপোর্ট করবো নাটাও অতটা, আমি বলছি যে আমার কাছে মনে হয় না অতটা অতটা আঘাতজনক যতটা আহার এটা লাগে। ঠিক আছে, আহারে করুণা, এই আহার এটা হওয়ার কথা ছিল না, আমি জানি, আমি পেছনের অঙ্কও জানি কেন আহারে হচ্ছে, যাই হোক না কেন, কিন্তু এই ব্লকটাকে ভেঙে বেরোনো এবং সবচেয়ে বড় কথা তোমাকে আবার টেবিলে বসা, আবার নগ্ন হওয়া, আবার খনন করে ওই জিনিসটা বের করে আনা, এইটা খুব ড্রেনিং একটা প্রসেস, তো সেইটা একটা মূল লড়াই। তবে এটা ঘটনা যে হয়তো ওই আনন্দ যে তুমি তখন বলছিলেন যে সত্যজিৎ রায় করে গেছেন সব ছবি, ওইটা পেতে জ্বালানিটা ওই আনন্দটা যদি থাকে যে আমি মনে করছি যে আমি ছবি বানাচ্ছি বা আমি গল্প লিখছি বা আমি যাই করি, আমি মনে করছি যে আমি আমার থেকে একটা বড় কোনো কথা বলতে চাইছি, তাই জন্য আমি জীবনটা দিয়ে দিলাম। এই জায়গায় না যেতে পারলে খুব কঠিন আজকে। অর্থাৎ ডে টু ডে সার্ভাইভালের কথা ভেবে ছবি করতে আসলে বা কমফোর্ট, ল্যাভিশনেস এগুলোকে চুম্বক করে ছবি করতে আসলে, এইগুলো কোনো কমফোর্ট ল্যাভিশনেসটা কিন্তু তোমার, আমি বলছি এটা একদম একটা অন্য অঙ্ক, একদম। এটা তোমাকে একদম একটা সাপোর্ট সিস্টেম লাগবে, তার একটা, সবাই স্টারডম কিভাবে তৈরি হয় আমরা জানি, কি ম্যানুফ্যাকচার্ড হয়, এটা কোনো অদৃশ্য ঠান্ডা ঘরে যদি মনে করে যে তোমাকে আমার ভালো লাগছে তো হবে, যদি ঠান্ডা ঘর মনে করে তোমাকে আমার ভালো লাগছে না ভাই আমি কি করব, না তুমি খারাপ নও কিন্তু আমার না তোমাকে ভালো লাগছে না, তোমার হবে না, আমার কি খামতে, আমিও তো পারি, হ্যাঁ তুমি পারো জানি, কিন্তু আমার না তোমাকে ভালো লাগছে না, তোমার প্রেজেন্সটা আমার ভালোই লাগে, আমার তোমাকে বেশ ভালো লাগছে না, এটাই হয়, স্টারদের ক্ষেত্রে হয়, শিল্পীদের ক্ষেত্রে হয়। না হলে হঠাৎ করে একদিন একটা লোক দুর্দান্ত বিখ্যাত একটা দারুণ পপুলার ছবি করলো, তারপরের বছর থেকে তুমি তাকে খুঁজে পাও না। এটা বরুণ গ্রোভার খুব ভালো একটা কথা বলেছিল যে আনু মল্লিক যে বছর থেকে উধাও হয়ে গেলেন তার আগের বছর মেহুনা করেছিলেন। কি অসাধারণ। তো এটা ঠান্ডা ঘর ডিসাইড করলো যে আর না ওকে ভালো লাগছে না। এবার তোমার মাঝখানে রহমানের এই ফেজটা এসেছিল, হারিয়ে দেওয়া হচ্ছে, দীর্ঘদিন হারিয়ে দেওয়া হচ্ছে, রহমানকে হারিয়ে দেওয়া হচ্ছে। রহমানের সে তাকত আছে, ও সেই ক্ষণজন্মা পুরুষ যে আবার বাউন্স ব্যাক করতে পারে, তুই আমাকে হারাতে পারবি। হ্যাঁ, সবাই বাউন্স ব্যাক করার ক্ষমতা রাখে না। আসল আমরা যদি শেষ করতে পারি এইভাবে, তোমার কথা ডিকোড করলে এটা দাঁড়ায় আসলে মদন তাঁতির মতো, তাঁতটা তোমায় বুনে যেতে হবে ইফ ইউ ওয়ান্ট টু সার্ভাইভ। একদম তাই। আমি চাই তোমার তাঁত বোনা চলুক, আমি চাই আমার কি আঙুল না কেটে নিক, দাদন প্রথা বন্ধ হোক, তোমার তাঁত বোনা চলুক। এবং এটাও ভাবতে হবে যে সারা পৃথিবীতে আমার মনে হয় এই সংকটটা আমরা একটু লোকাল স্তরে ভাবছি বলে হয়তো আমাদের সংকট, কিন্তু এটাও তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, যেখানে দাঁড়িয়ে আছি, ইউ মে কল ইট এ কাইন্ড অফ সেন্সরশিপ, কাইন্ড অফ। আমরা যা ডিজায়ার করছি সেই এক্সপ্রেশনটা আমি সর্বোচ্চভাবে পৌঁছে দিতে পারছি না মানুষের কাছে। এখন এটা তো সারা পৃথিবীরই সত্য।
পানাহিকেও তো সে তো আর একদম ফুলের ওপর বসে ছবি আমার বানায় তাই না। জন্য কোনো না কমপ্লেন, এবং আমি শুধু সিনেমা ফিল্ম মেকার বলছি না, সমস্ত ফিল্ডে অর্ক, সমস্ত ফিল্ড। এই যে একটু আগে কথা যে বিজ্ঞান, যে বিজ্ঞানীরা চেয়েছিলেন, এখনো যারা চান যে একটা ভালো কাজ করব, নেই, তারা কেউ কোনো ফান্ডিং পায় না। সাংবাদিকরা, লেখকরা, আর্ট মিউজিশিয়ানরা, আর্টিস্টরা। ফলে রেয়াজ একদম তাই, একদম তাই। এখানে শেষ করি। একদম, থ্যাংক ইউ সো মাচ।